হ্যাঁ, শুরু করে। Hello. হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন ঋতিকা নূর। ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন অ্যান্ড মনির হোসেন গিভ ইউ দ্য অ্যান্সার। Are you a student? Yes, I am. Are you from Bangladesh? Yes, I am. 3 নাম্বার Are কোয়েশ্চেন। you learning English? Yes, I am. Do you live in Dhaka? No, I don't. Hello. Do you live in Dhaka? No, I don't. Do you go to school? Yes, I do. Is your name Rohit? No, it is not. Is your ইটস নট। name Rohit? আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে রোবোটিক স্টাইলে যে জিজ্ঞেস করতেছেন, এই সকল কিছু বাদ দিতে হবে। ওয়েন ইউ আস্ক সাম কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু ফিল দ্যাট। আমরা যখন কোনো কিছু জানতে চাই, একটু কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করি। এই জন্য কিউরিওসিটি থাকতে হবে প্রশ্ন করার মধ্যে। হ্যাঁ, আর ইউ আই স্টুডেন্ট, একটু ওইভাবে বলতে হবে। ওকে, তো এই প্রশ্নগুলো জাস্ট আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছিল, যেন আপনারা কি করেন, এগুলো বাসায় প্র্যাকটিস করেন। আপনাদেরকে জিজ্ঞেস করা যায় তো নেক্সট টাইম কিন্তু এগুলোর অ্যান্সার আপনাদের নিজেদের থেকে দিতে হবে। ওকে। আচ্ছা, ঋতিকা নূর থাকলেন, মনির হোসেন বাদ যান, সমস্যা নেই। তো ঋতিকা নূর, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ ইন ইংলিশ। আপনি নিজের সম্পর্কে আমাকে 5টা লাইন শোনান। জি স্যার বুঝি নাই আবার বলেন। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ ইন ইংলিশ। অ্যাবাউট ইয়োর সেলফ। Um, my name is Riddhika Noor. I am a student. I'm from Bangladesh. Uh, স্যার আচ্ছা, কোশ্চেন করলে স্যার কোশ্চেন কোশ্চেন করলে করলে সহজ লাগে, তাই না? আমরা যখন কোশ্চেন করি তখন দেখা যায় যে আমাদের কাছে বিষয়টা ইজি লাগে। কোশ্চেন করলে আমরা কোশ্চেনে Right. কি করতে পারি, অ্যান্সার দিতে পারি। কিন্তু ঝামেলা হয় তখনই যখন আমরা নিজেরা একটানা কথা বলতে চাই, 2-3 মিনিট ইংরেজিতে কথা বলতে পারি না। হয় না এমন ব্যাপারটা? তো এটা কেন হয়? হ্যাঁ, এটা যে কারণে বিগ হয়, প্রবলেম। এটার মূল কারণ হলো আমরা আসলে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে কখনো কথা বলার চেষ্টাই করি না। এই জন্য হয়, তাই না? এই জন্য আমাদেরকে সঠিক। হ্যাঁ, এই স্পেসিফিক টপিকের উপরে কথা বলা শিখতে হবে, ডেফিনেটলি। ওকে, এটা যেন মাথায় থাকে সবার। ওকে, এই জন্য আপনাদের বলতেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই এখানে রিডিং পড়া বন্ধ করেন ভাই, রিডিং পড়া পড়েন। হ্যাঁ, আপাতত একটু ক্লাসে যে মনোযোগ দেন। তো এই জন্য স্পেসিফিক টপিক নিয়ে কথা বলাটা বেশ জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো আজকে আপনাদের জন্য সেকেন্ড প্রেজেন্টেশন থাকছে ডেইলি অ্যাক্টিভিটি অ্যান্ড হ্যাবিটস, অর্থাৎ কিভাবে আপনি আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবেন। আমি জাস্ট এখান থেকে রিডিং দেখাই দিতেছি, আপনাদেরকে কি করতে হবে, এই অংশটুকু নিজেরা বলে সুন্দর করে প্র্যাকটিস করে, না দেখে বলার প্র্যাকটিস করতে হবে, এবং একটা ভিডিও প্রেজেন্টেশন অথবা অডিও প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ওকে, তো প্রথম থেকে শুরু করি। আমরা সারাদিন যা করি, আমরা যখন ঘুম থেকে উঠি তখন কিভাবে বাক্য বলি বা কোন ধরনের বাক্য হয়। সর্বপ্রথম আমরা ঘুম থেকে উঠি, তাই না? ঘুম থেকে ওঠা হলো গিয়ে গেট আপ। গেট আপ মানে কি? ঘুম থেকে ওঠা। তাহলে আই গেট আপ, আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। দ্যাট মিনস আমি সকালবেলা ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠি। দেন, দেন মানে হচ্ছে তারপর। আই ব্রাশ মাই টিথ, ব্রাশ হচ্ছে ভার্ব, তাহলে আমি দাঁত মাজি। অ্যান্ড ওয়াশ মাই ফেস, এবং আমার মুখ ধুই। ঠিক আছে, এখানে দুইটা ভার্ব একসাথে যুক্ত হয়েছে। পরেরটা কি? আফটার দ্যাট, এখানে আর সাউন্ড হবে না, এটাকে বলতে হবে আফটার দ্যাট আই সে মর্নিং প্রেয়ার অ্যান্ড মেক মাই বেড। এখানে মর্নিং কে বলতে হবে মর্নিং প্রেয়ার, অ্যান্ড এটাকে মেক কে বলতে হবে মেক। তাহলে আই সে মর্নিং প্রেয়ার অ্যান্ড মেক মাই বেড, আমি আবার সকালে প্রার্থনা করি এবং আমার বিছানাটা গোছাই। আফটার কমপ্লিটিং মাই প্রেয়ার, এখানে আফটার পর কমপ্লিটিং ভার্ব না, এটা হচ্ছে কি এখানে নাউনের কাজ করতেছে, প্রিপজিশনের পরে নাউনই হয়। তাহলে আফটার কমপ্লিটিং মাই প্রেয়ার মানে হলো আমার নামাজের পরে বা প্রার্থনার পরে আই টেক বাথ অ্যান্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট। আই টেক বাথ মানে হলো আমি গোসল করি, অ্যান্ড হ্যাভ বলতে এখানে খাওয়া বোঝানো হয়েছে। আমি কি করি? আমি সকালের নাস্তা খাই। দেন তারপরে আই রিভাইজ মাই লিসেন্স, আমি আমার পড়াগুলা রিভাইজ দেই। আফটার ফিনিশিং মাই লিসেন্স আই গেট ড্রেসড অ্যান্ড টেক প্রিপারেশন ফর গোয়িং টু মাই জব। তারপর ড্রেস পরিধান করে আমি কি করি? আমার চাকরির জন্য যাই। দেন তারপরে আই টেক অফিস এসেনশিয়ালস অ্যান্ড পুট মাই শক্স অ্যান্ড শুজ। তারপরে আমি টেক মানে নেওয়া, অফিস এসেনশিয়ালস মানে হচ্ছে অফিসের প্রয়োজনীয় জিনিসগুলো নেই, এবং পুট মাই শক্স অ্যান্ড শুজ মানে মোজা এবং জুতা পরেন। আফটার দ্যাট আই গো টু অফিস, তারপর আমি অফিসে যাই। ইন দ্য আফটারনুন, এখানে আরো একটা ফ্রেজ, এটা ইন দ্য আফটারনুন মানে হলো বিকেল বেলায়।
আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অথবা আই গসিপ উইথ মাই ফ্রেন্ডস। গসিপ মানে হচ্ছে গল্প করা, মিটিংও বলা যায়, হ্যাঁ। তো আই গসিপ উইথ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে গল্প করি। প্লেইং ইজ এন ইম্পর্টেন্ট এক্সারসাইজ, খেলা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিকজ ইট কিপস মাই বডি ফিট। প্লে দিলে এই লাইনটা দিবেন। পরে আফটার প্লেইং আই রিটার্ন হোম, তারপর আমি বাসায় ফিরি ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। In the evening, I say Maghrib prayer. Then I finish my homework and complete my lessons. তারপর হোমওয়ার্ক শেষ করা, এটা শেষ করা। Sometimes I read short stories and watch televisions. I read short stories মানে আমি ছোট ছোট গল্প পড়ি এবং টেলিভিশন দেখি। I like to watch English cartoons. আমি পছন্দ করি ইংরেজিতে কার্টুন দেখার। আর তারপরে আফটার ওয়াচিং টেলিভিশনস, এটাকে টেলিভিশন টিভি বলা যাবে না, সবসময় বড় করে বলতে হবে। I have my dinner and go to bed. Have my dinner মানে আমি রাতের খাবার খাই। বিফোর গোয়িং টু স্লিপ আই ব্রাশ মাই টিথ অ্যাগেইন। আবার গোয়িং টু স্লিপ মানে হলো বিফোর মানে পূর্বে, তাহলে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি কি করি, আমি আবারও পুনরায় আমার দাঁত মাজি। আপনাকে প্রথমত এই পুরো অংশটা আই দিয়ে শিখতে হবে। আপনি যদি আই দিয়ে, উই দিয়ে, ইউ দিয়ে বা দে দিয়ে বলেন, সেক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ হবে না। ভার্বের সাথে এস ইএস প্রয়োজন নাই। যদি আপনি এস ইএস যুক্ত করেন তাহলে সাবজেক্ট হতে হয় প্লুরাল, সিঙ্গুলার, যেমন হি, সি বা যে কোনো একটা নেম। তখন আমরা এই ভার্বের সাথে এস গুলো দিয়ে ট্রাই করব। তো আপনারা সবাই আই দিয়ে এটা ট্রাই করবেন। আপনারা চাইলে এখানে পরিবর্তন আনতে পারেন, আপনারা চাইলে নিজেদের মতো করে এখানে আপনি যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারেন, মানে আপনার অ্যাক্টিভিটি গুলা করেও আপনি তৈরি করতে পারেন। কিন্তু আমি চাই প্রথম অবস্থায় আপনারা একটু দেখেই করেন, যেন ন্যাচারাল ভাবে বাক্যগুলো বুঝতে পারেন। এটা বুঝতে পারলে লাভ কি হবে সেটা একটু বুঝাই দিই। ইংরেজিতে যখন আমরা কথাবার্তাগুলো বলি, কথাবার্তাগুলো চারটা স্টেপে মূলত ফলো করে বলতে হয়। একটা হলো পজিটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে কি প্যাসিভ সেন্টেন্স। তো প্রথম তিনটা স্টেপ আমাদেরকে পার করতে হবে যে কোনো অবস্থায়, তা না হলে ইউ কান্ট মেক এনি কনভারসেশন। এই যে এখন যেমন প্রশ্ন জিজ্ঞেস করছি, একজন প্রশ্ন বলতে পারবেন না, আরেকজন উত্তরও দিতে পারবেন না, ইটস নট পসিবল ফর ইউ। ওকে, এখন দেখেন আমি কিভাবে প্রশ্ন মেক করি, এখানে দেখে দেখে জাস্ট ভার্ব। ধরেন আপনি যে কারোর সাথে কথাবার্তা বলতেছেন, ইনস্ট্যান্টলি আপনি শুধুমাত্র ভার্বটা জানলে বাক্য বলতে পারবেন খুব সহজে এবং খুব অনায়াসে। আমরা জানি গেট আপ মানে কি, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, তাই না? গেট আপ মানে কি, ঘুম থেকে ওঠা। এখন আমি যদি বলতে চাই আপনি কি সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠেন, বলেন তো এটার ইংলিশ কি, কে বলতে পারবেন? আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন ইন দিস সেন্টেন্স? Are you get up in 6 a.m.? আর ইউ am. হবে না, Eight, ডু ইউ eight. গেট আপ। I get Do up you get up 7 at o'clock. 6 a.m.? ডু ইউ 6 গেট a.m. আপ, ডু ইউ গেট আপ মানে আপনি কি ঘুম থেকে ওঠেন? অবশ্যই ঘুম থেকে সে ওঠে। তো সেক্ষেত্রে টাইম দিয়ে দিলেন, ডু ইউ গেট আপ অ্যাট 6 a.m., আপনি কি সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠেন? এখন আপনি রিপ্লাই দিলেন ইয়েস আই গেট আপ ফ্রম 6 a.m., হ্যাঁ, অ্যাট 6 a.m., এটা রিপ্লাই হয়ে গেল। অর্থাৎ ডু দিয়ে আপনি ইউর সাথে প্রশ্ন করতে পারেন। তাহলে আমরা যদি বলি আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। যদি বলি যে আই ডু নট গেট আপ, আমি ঘুম থেকে উঠি না। আর যদি বলি ডু ইউ গেট আপ, আপনি কি ঘুম থেকে ওঠেন? ওকে, এভাবে ডু দিয়ে যদি ট্রাই করেন, তাহলে ডু ইউ গেট আপ, আপনি কি ঘুম থেকে ওঠেন? ডু ইউ টেক আ বাথ, আপনি কি গোসল করেন? ডু ইউ সে প্রেয়ার, আপনি কি নামাজ পড়েন? ডু ইউ হ্যাভ আ শেভ, আপনি কি শেভ করেন? ডু ইউ ফ্রেশন আপ, আপনি কি হাত মুখ ধোন? ডু ইউ টেক ব্রেকফাস্ট, আপনি কি নাস্তা করেন? ডু ইউ টেক আ ব্রেক, আপনি কি বিরতি নেন? ডু ইউ হ্যাভ আ লাই ইন, আপনি কি দীর্ঘ সময় ধরে ঘুমান? ডু ইউ টেক স্ন্যাক্স, আপনি কি হালকা খাবার খান? ডু ইউ হ্যাভ আ শর্ট স্লিপ, আপনি কি সংক্ষিপ্ত সময় ঘুমান? ডু ইউ টেক রেস্ট, আপনি কি বিশ্রাম নেন? দেখেন এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর ইয়েস অথবা নোতে দেওয়া যায়। আমরা চাইলে এদের সাথে সময় উল্লেখ করতে পারতাম, যেমন এই ব্যাপারগুলো, always, usually, seldom, never, sometimes, often, frequently, generally, habitually, occasionally, once, twice, thrice. ওকে, তাহলে ভার্বের দিকে তাকায় আপনার দেখেন ইংরেজিতে কথা বলা যায়। এখন আমরা ক্লাস করতেছি, ক্লাস করা ইংরেজি ডু, ডু মানে ক্লাস করা, হ্যাঁ। তাহলে ডু ইউ ডু দ্য ক্লাস, অথবা আপনারা ক্লাসে কি উপস্থিত হন? সব প্রতিদিন 9টা বাজে আপনারা কি ক্লাসে উপস্থিত হন? দেখেন এই বাক্যটা আপনি বলতে গেলে বিপদে পড়ে যাবেন, কিন্তু আপনার যদি জানা থাকে যে কিভাবে প্রশ্ন করতে হয়, তাহলে আপনি করতে পারবেন। তাহলে আপনি কি সকাল প্রতিদিন 9টা বাজে ক্লাস করেন, ইংরেজি কি হবে? Do you attend the class every day? 9 হ্যাঁ, এভরিডে অ্যাট 9 p.m., মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এইভাবে আমরা চাই ইংরেজিতে কথা বলতে, প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেওয়া, সবকিছু করতে চাই, তাই না? এখন এগুলা করার জন্য জানতে হবে কি, এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং একটা ম্যাটার। এই জন্য আমি এখানে যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিব, সবাইকে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করতে হবে। যখন আপনি ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো করবেন, ওয়ান ডে ইউ উইল বি এইবল টু মেক সেন্টেন্সেস স্মার্টলি উইদাউট থিঙ্কিং। কোনো চিন্তা ভাবনা ছাড়া ইনস্ট্যান্টলি বাক্য বলতে পারবেন। মনে থাকবে? তো এই যে আপনাদের এখান থেকে এত কিছু পড়া না, জাস্ট আপনাকে একটা প্রেজেন্টেশন আমি দেখে দেখে বলার প্র্যাকটিস করতে বলতেছি। পারবো না আমরা এটা সবাই? পারবো? Yes, sir, we do. ওকে, এখন তাহলে আমাদের মূল ক্লাসের আলোচনায় চলে আসি আমরা। হোয়াট ইজ দ্য টপিক, টুডেস ক্লাস টপিক? টুডেস ক্লাস টপিক ইজ বি ভার্ব। এই যে আমরা এই সকল বিষয়গুলোকে বলতে চাই। একজন বলছেন আর ইউ ওয়েক আপ, এরকম বললেন। আর কেন হয়?
আর ডু কেন হয় এটা আমাদের জানা নাই, যদি জানা থাকতো আজকে ভুল হইতো না। তাহলে চলেন আমরা এটা শিখি। বি ভার্ব এটা এক ধরনের হেল্পিং ভার্ব। হেল্প মানে সাহায্য করা, তাই না? তো এরকম বি ভার্বের মতো ইংরেজিতে 4 রকমের হেল্পিং ভার্ব আছে। কারা কারা? বি ভার্ব, ডু ভার্ব, তারপরে হলো গিয়ে আপনার হ্যাভ ভার্ব, এবং আরেকটা কি ভার্ব? মোডাল ভার্ব। ঠিক আছে? কে কে? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মোডাল ভার্ব। এই হেল্পিং ভার্ব বাক্যে কেন আসে, কেন ব্যবহার করতে হয়? এদেরকে এই জন্য ব্যবহার করতে হয় কারণ আমরা 3 রকমের সময় জানি। একটা হলো বর্তমান, আরেকটা কি অতীত, আরেকটা হলো ভবিষ্যৎ। এই 3 প্রকার সময়কে ইন্ডিকেট করার জন্য এদের প্রয়োজন আছে। যদি এরা না থাকে তাহলে কখনোই বাক্যে আমরা টেন্স নিয়ে কথা বলতে পারবো না, অর্থাৎ বিভিন্ন টেন্সে বাক্য বলতে পারবো না। তাহলে আপনারা দেখেন, আপনারা গত ক্লাসে ক্লাস করছিলেন, তাহলে আমি ক্লাস করেছিলাম বা করতেছিলাম, কিভাবে বাক্যটা বলবো আপনি পারবেন না বলতে। ঠিক আছে? আমি আগামীকালকে ক্লাস করব, ইংরেজি কি হবে আপনি বলতে পারবেন না এই হেল্পিং ভার্ব ছাড়া। এই জন্য এদের জানতে হবে, তাই না? তো বি ভার্ব কারা, জানার আগে পরিবারের সদস্যদের সম্পর্কে জানার দরকার আছে। বি ভার্ব টোটাল 8টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? আটটা। 8টা ওয়ার্ড মনে থাকবে। কারা কারা? Yes. বি ভার্বের মধ্যে বি নিজেই একটা ভার্ব, অর্থাৎ বি নিজেই একটা ভার্ব। এটা হলো বেস ফ্রম। অ্যামিজার হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফ্রম, যেটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। বর্তমান সময় ইন্ডিকেট করতে আমরা এই অ্যামিজারকে ভি1 ফর্মে ব্যবহার করব। পাস্ট ফর্মে থাকবে ওয়াজ এবং ওয়ার, যেটা আমরা অতীতকালের বাক্য তৈরিতে ব্যবহার করব। বি হচ্ছে বেস ফর্ম। বিন হচ্ছে গিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ইট থেকে যেমন ইটন হয় এরকম বিন হচ্ছে গিয়ে বি থেকে বিন। এবং বিইআইএনজি এটা হলো ভার্বের আরো একটা ফর্ম, যেটাকে বলা যায় জেরান্ড ফর্ম বা এই আপনার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? এটাকে ভি4ও আমরা বলতে পারি। এই টোটাল তাহলে কয়টা হইলো? অ্যামিজার 3টা, ওয়াজ ওয়ার 2টা 5টা, বি নিজে একটা 6টা, বিন একটা 7টা, এবং বিইআইএনজি বিং এই হলো গিয়ে 8টা। তাহলে পরিবারের সদস্যদের চেনা গেছে? সবাই চিনতে পারবো তো? না Yes, sir. দেখে Yes, জিজ্ঞেস yes. করলে পারবেন না? Yes. পারবেন? আচ্ছা, এখানে Yes, yes. কনফিউশন এটা তৈরি হতে পারে, স্যার এখানে ফর্মগুলো ঠিক বুঝি নাই। এমন কেউ আছেন যে ফর্মগুলো স্যার বুঝি নাই এই প্রশ্ন করতেছেন আমাকে? No, sir. I have a question. Where will be the use shall will? শ্যাল উইল তো এটার সাবজেক্ট না, শ্যাল উইল মোডাল ভার্বের ব্যাপার, ওইটা টানলে তো সমস্যা। শ্যাল উইল ফিউচার টেন্সে হয়। শ্যাল আর উইল আপনি কোনো রুলসে এখন যাওয়ার দরকার নাই। না না। বর্তমান ইংলিশে, আধুনিক ইংলিশে সবার ক্ষেত্রে উইল ব্যবহার করবেন। শ্যালের চিন্তা বাদ দিয়ে দেন, ডিকশনারি থেকে বাদ দিয়ে দেন। ঠিক ওকে আছে? ওকে। ডিকশনারি থেকে বাদ দিয়ে দিলে ঝামেলা শেষ। অর্থাৎ সবাই উইল ব্যবহার করবেন সকল সাবজেক্টে। আচ্ছা, এবার আসেন তাদের ইউজটা একটু দেখি। ন্যাচারাল ইউজ। মূলত এই হেল্পিং ভার্বকে 2 ভাবে ব্যবহার করা যায়। একটা হলো অ্যাজ আ হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে। যখন সাহায্যকারী ভার্ব হিসেবে এদেরকে আমরা ব্যবহার করব তখন তাদের কোনো অর্থ হবে না, অর্থাৎ তাদের কোনো অর্থ থাকবে না। কেমন? এই ডান পাশের বাক্যটা একটু দেখি। অ্যাজ আ অক্সিলিয়ারি ভার্ব, আই অ্যাম প্লেইং ক্রিকেট। আই মানে আমি, প্লেইং মানে খেলতেছি, ক্রিকেট মানে ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট খেলতেছি, দেখেন এম এর কোনো অর্থ নাই। আই অ্যাম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি, আমি হই ক্রিকেট খেলতেছি, এটা কিন্তু আমরা বলবো না। তাহলে এম এর কোনো অর্থ নাই। এম তাহলে এখানে কেন আসছে? এম এখানে একটা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে আসছে, যেই কন্টিনিউয়াস টেন্স চলতেছে এরকম একটা সেন্সকে বোঝাবে। যখন আমরা যদি এখন বলতে চাই আমরা ইংরেজি ক্লাস করতেছি, করতেছি বলতে চাইলে আপনাকে কিভাবে বাক্যটা বলতে হবে? Now we are doing উই আর ডুইং ক্লাস। উই আর বলতে হবে, আর না বললে হবে না। এই yeah. যে আর এর কাজ কি তাহলে? হেল্প করা। কাকে হেল্প করে সে? সে কে আইকে হেল্প করে না, সে তার পরবর্তী যে ভার্বটা আছে তা সেই ভার্বকে Main verb. হেল্প করতেছে। হেল্প কিভাবে করতেছে? সে তার পরবর্তী ভার্বকে বলতেছে তুমি দোকান থেকে আইএনজি নিয়ে আসো এবং তোমার সাথে যুক্ত করো, যুক্ত করে বাক্য তৈরি করো। তাহলে এখানে প্লে কি করলো? দোকান থেকে আইএনজি নিয়ে আসছে, এই দেখছেন আইএনজি। এই আইএনজি একটা চলমানের সেন্স দেবে, যেমন বাংলাতে তেসি দেবে, তেসি। ঠিক আছে? তাহলে আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। ওকে। এবার বাম পাশের বাক্যটা দেখেন। আই এম আ টিচার, এখানে একটাই ভার্ব আছে, সেটা হলো এম। আর কোনো বাক্যে কোনো ভার্ব নাই, একমাত্র ভার্ব, ভার্বটার নাম কি? এম। এখন এই ভার্বের বাক্যের অর্থটা কি? বাক্যের অর্থটা হলো আই মানে আমি, এম মানে হই, এ মানে একজন, টিচার মানে শিক্ষক। তাহলে আমি হই একজন শিক্ষক, অর্থাৎ এখানে এম এর একটা অর্থ আছে যেটার অর্থ হলো হওয়া। কি? হওয়া। এখন এখানে কিন্তু অন্য কোনো ভার্বও নাই হেল্প যে করবে। তাহলে এই বাক্যের মধ্যে এই যে এমটা দেখা যাচ্ছে এটাই একমাত্র ভার্ব এবং ওরাই মেন ভার্ব। তাহলে ও এখানে কাউকে সাহায্য করে নাই, ও নিজেই এখানে রাজা। এইভাবেও বাক্যতে মেইন ভার্ব হিসেবে টু বি ভার্বকে ব্যবহার করা যায়, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়।
যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করবেন তখন তার সাথে আরেকটা ভার্ব থাকতে হয়। আর যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব তখনও থাকতে পারে ভার্ব, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু তখন বাক্যে আরো একটা সেন্সের ব্যাপার স্যাপার আছে, সেটা হলো কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্সেস, আমরা একটু বোঝার চেষ্টা করি। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। দেখেন তো আমরা কোনো কাজ করতেছি এখন, আমি হই একজন শিক্ষক, আমি কি আমার কোনো কাজের কথা বলছি? No. আমি কোনো কাজের কথা বলি এটাই। আমি যদি বলতাম যে আই অ্যাম ইন্টেলিজেন্ট, আমি বুদ্ধিমান, আমি কোনো কাজের কথা বলছি আমার? বলি নাই। No. আই এম ফ্যাট, আমি মোটা। আই এম স্লিম, আমি চিকন। বা আপনি বললেন হি ইজ বিউটিফুল, সে খুব সুন্দরী। তো এখানে দেখেন কোনো কাজের কথা আমি বলতেছি না। অর্থাৎ এমনও হয় বাক্যতে আমরা কখনো কখনো কি করি না, কোনো কাজ করি না। বাক্যতে যখন কোনো কাজ থাকে না, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অর্থাৎ আমরা এমন কোনো বাক্যের কথা বলতে চাই যেই বাক্যে কাজ নাই। অর্থাৎ আমরা আমাদের মনের অনুভূতি বলি, আমরা 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 কেমন সেটা বলি, আমরা আমাদের অবস্থা সম্পর্কে বলি, তখন বাক্যতে টু বি ভার্ব ব্যবহার হয়। কিন্তু যদি বাক্যে কাজ থাকে এবং সেই কাজটা চলতেছে হয়, তখন বাক্যে টু বি ভার্ব হয় হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে আই এম প্লেইং, এখানে আমরা খেলতেছি না, কাজ আছে? বলেন। জি স্যার। কাজ আছে, আচ্ছা ঠিক আছে। এখন আপনারা বললেন যে আমি গল্প করি। আপনারা এখানে দেখছি যে আপনারা একটা প্রশ্ন করছেন যে সে গল্প করে। গল্প করে, তাহলে গল্প করে ইংরেজি গসিপ, তাই না? তাহলে আমরা যদি বলি যে আমি গল্প করি, ইংরেজি কি হবে? I'm ghost. আই গসিপ, আই গসিপ। কিন্তু আমি গল্প করতেছি, এই তেসি বলার সাথে সাথে কি হবে? আই আই এম অ্যাম গসিপিং। I'm gossiping. এই আই অ্যাম গসিপিং, তাহলে কাজের সাথে আইনজি যুক্ত করে দিছি, তাই না? এই ব্যাপারটা আমরা টেন্সে জানবো। এইভাবে দুই ভাবে ব্যবহার করা যায়। আরো কিছু সেন্টেন্স দেখি। এখানে আমরা উপরে ভার্বের যে ফর্মগুলো দেখতে পেলাম, এগুলাকে আমরা কেন ব্যবহার করি? এগুলাকে টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে। ইউ হলো গিয়ে প্লুরাল, ইউর সাথে কি আর হয় না ওয়ার হয়? আর ইউ আর হয়। হয় না ওয়ার হয়? ওয়ার হয়, প্লুরাল। প্লুরাল বোঝাইতে কি হবে? ওয়ার হবে, মানে অধিক আর হবে। মানুষকে বোঝাইতে হইলে আমাদেরকে ওয়ার বোঝাইতে হবে। এই জন্য ইউর সাথে হলো ওয়ার অনেস্ট, অর্থ হলো তোমরা সৎ, তোমরা সৎ। তাহলে তোমাদের অবস্থা বললাম, ওয়ার এখানে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব। এবং এখানে দেখেন ওয়ারকে ব্যবহার করছি, ইউ আর গোয়িং হোম, তুমি বাড়িতে যাইতেছিলে। বা বাড়িতে কি করতেছিলে? যাইতেছিলে, অতীতকালে চলতেছিল। তাহলে ওয়ার এখানে হেল্পিং ভার্ব। পরের বাক্য, হি হ্যাজ বিন গুড, মানে হলো সে ভালো স্যার, হয়েছে। হ্যাঁ বলো। ইউ ওয়ার অনেস্ট, তো এটা মিনিং কি? আমি সৎ ছিলাম। তুমি সৎ ছিলে বা তোমরা সৎ ছিলে, তুমি Yes. তোমরা দুইটাই বলা যাবে। বা আপনি So সৎ I আমি have a ছিলেন। question. আমি সৎ হই তাহলে। না, আমি সৎ হই কেন হবে? এটা বর্তমানে আমি সৎ ভার্বের হই, এটা পাস্ট ইংলিশ টেন্স। কি হবে? I'm honest. সরি সরি আই সরি, এম অনেস্ট, তুমি সৎ হও। ইউ আর অনেস্ট। ওকে, ইউ আর অনেস্ট। হ্যাঁ হ্যাঁ So হ্যাঁ, I have a question. কি করছেন? What is the difference between was and were? was for that singular subject and were for this plural subject. For example, এখানে আমরা যদি আই ব্যবহার করি তাহলে was হতো। আমরা যদি এখানে বলতাম যে হি এর ক্ষেত্রে was হতো, সি এর ক্ষেত্রে was হতো। কিন্তু ইউ প্লুরাল, উই প্লুরাল, দে প্লুরাল, এদের সাথে ওয়ার হয়। এই জন্য এখানে ভার্ব দুইটা, একটা না। এই জন্য এখানে তিনটা ভার্ব, ওয়ার আর আর হলো গিয়ে প্লুরালের জন্য, এম আর ইজ হলো সিঙ্গুলারের জন্য। কিন্তু পরের গুলার ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল নাই, সবার জন্য একই। ঠিক আছে? তো এইভাবে দেখেন, হি হ্যাজ বিন গুড, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে। হি হ্যাজ বিন, এই বিন হচ্ছে গিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম। এটা হলো পারফেক্ট টেন্স, সে ভালো হয়েছে। যেমন আমরা যদি বলি আমরা ভাত খেয়েছি, সবাই পারবেন, বলেন তো ইংরেজি কি? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ কি? আই Eaten. হ্যাভ ইটন রাইস। ঠিক আছে, আই হ্যাভ ইটন রাইস। এরকম ভাবে এই ভার্বের 3 নম্বর ফর্ম হয়েছে। এইভাবে বিন হলো, আবার এখানেও বিন আছে দেখেন। এইভাবে মেইন ভার্ব হিসেবে এবং হেল্পিং ভার্ব হিসেবে দুই ভাবে এদেরকে ব্যবহার করা যায়। ওকে, তো প্রথমত আমরা জানলাম টু বি ভার্ব কয়টা, এবং এখন দেখলাম যে দুই ভাবে এদের ব্যবহার আছে। এখন কথা হলো স্যার শিখবো কোনটা? ডান পাশের যেটা টেন্সেরটা, এটা কোনো ব্যাপারই না, এগুলো হলো পানি ভাত একবারে, সেকেন্ডে শিখাই দিব এগুলা। কিন্তু সমস্যাটা হইলো বাম পাশে। অর্থাৎ আমাদের মূল আজকে ক্লাসের মূল ফোকাস বা দৃষ্টি থাকবে এখানে। এই ক্লাস শুরু হবে এই এখন। ভালো আবার বলে দিই, ক্লাস কিন্তু এতক্ষণ হয় নাই, হ্যাঁ। আমাদের মূল কাজ এই জায়গাতে মনোযোগ দেওয়া, ঠিক আছে? সবকিছু সকল প্রশ্ন উত্তর এখন হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? টু বি ভার্বের ব্যবহার শিখবো। কিভাবে টু বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করা যায়, অ্যাজ আ কি ভার্ব, মেইন ভার্ব হিসেবে। ওকে, রুলস নাম্বার 1, টু বি ভার্ব অর্থাৎ বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরে কখনো যদি আপনি ডিরেক্টলি কোনো ভার্ব না দিয়ে নাউন ব্যবহার করেন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, তাহলে বাক্যতে কোনো কাজ তো থাকবেই না,
বাক্যে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়া হবে। অর্থাৎ বাক্যতে যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়া হবে। আবারও বলি, যদি বি ভার্বের পরে আমরা কোনো নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, এটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে পারি। আমরা সেই ওয়ার্ড ফাইলের মধ্যে দেখব যে কিভাবে এটা দ্বারা আমরা করতে পারি, ডেসক্রাইব করতে পারি নিজেদের সম্পর্কে। চলে এটা একটু ডেসক্রাইব করে। এটা ডেসক্রাইব করার জন্য আমরা একটু নিচে আসি, এটা আপনাদের আগের ক্লাসগুলোতে আমি পড়াইছিলাম। চলেন আমরা একটু পরের পেজে চলে যাই। পরের পেজে চলে যাই। আপনারা দেখতেছেন ওয়ার্ড ফাইল? তাহলে স্ট্রাকচার নাম্বার ওয়ানটা হলো গিয়ে সাবজেক্ট দিতে হবে। প্রথমে আমাদেরকে কি দিতে হবে? Subject. সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কারা হয়? এ, আই, ই এগুলা, তাই না? সাবজেক্ট হয় যেমন আই, ইউ, উই, সে এগুলা। তার এরপরে আমরা টু বি ভার্ব দিব, মানে টু বি ভার্ব, টু বি ভার্ব দিব। তারপরে আমরা যে কোনো একটা নাউন দিব। নাউন মানে কি? কোনো কিছুর নাম, তাই না? কোনো কিছুর নাম বা নেমিং এগুলা। আর অ্যাডজেক্টিভ কে? অ্যাডজেক্টিভ হলো গিয়ে যা দ্বারা আমরা দোষ গুণ এগুলা বুঝাই, ঠিক না? চলেন এখন একটা বাক্য বানাই। সাবজেক্টকে আই, আই দিলাম বা উই দিলাম, আই, তারপরে অথবা উই দিলাম। এরপরে আমরা দিলাম, ধরেন যে টু বি ভার্বের মধ্যে আই এর সাথে কি হয়? এম হয়। উই হলে আমরা উই ধরলাম। উই আর, উই এর সাথে কি হয়? আর। আচ্ছা, উই আর দিলাম, এটা টু বি ভার্ব। এখন নাউন দেন। স্টুডেন্ট কি নাউন না? নাউন, স্টুডেন্ট। তাহলে আমরা কি লিখলাম? উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, DENTS। এখন বাক্যটার অর্থ কি? আমরা হলাম কি? আমরা হলাম কি? ছাত্র। ছাত্র। ছাত্রছাত্রী। আমরা হলাম ছাত্রছাত্রী। আচ্ছা, এখন আপনি স্টুডেন্টস না দিয়ে যদি বলেন উই আর টিচার্স, তাহলে কি হলো? আমরা আমরা শিক্ষক। শিক্ষক। আমরা শিক্ষক। আচ্ছা, আপনি যদি এখন বলেন যে উই আর বিজনেসম্যান, তাহলে কি হলো? ব্যবসায়ী। বিজনেসম্যান সংক্ষেপে দেখলাম, আমরা হলাম ব্যবসায়ী। তাহলে বলেন তো, আপনারা কি আপনাদের পরিচয় তাহলে দিলেন না? আপনাদের সম্পর্কে বললেন না? বলছেন? আপনি কি সেটা বললেন। আপনি হলেন ছাত্র হতে পারেন, টিচার হতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন। আপনি যদি মেয়ে যদি হন, আপনি বলবেন হোম মেকার। হ্যাঁ, তাহলে উই আর বা আই দিয়ে যদি বলেন, একই কথা। আই দিয়ে বললো সেম কথা। আই, আই দিলেন, আই এম কি দিলেন? আই এম আ সিঙ্গার, আই এম স্টুডেন্ট, আই এম সিঙ্গার দিলেন, আমি একজন গায়িকা। ঠিক আছে, তাহলে আপনি নিজের সম্পর্কে বললেন না? বলছেন? সিঙ্গার বা যেটাই বলেন, অর্থাৎ একটা নাউন দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল? টিচার দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আমারটা দিয়ে দিই, টিচার হয়ে গেল, মানে একটা ডেসক্রাইব বা ডেসক্রিপশন হয়ে গেল। আচ্ছা, এখন আপনি এখানে আরেকটা বাক্য লেখেন যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে যদি স্যার বলতাম তাহলে কেমন হইতো। চলেন অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আই অ্যাম, এরপরে নাউন দিলাম, নামে অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কি অ্যাডজেক্টিভ না? ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। বুদ্ধিমান, তাই না? এটা একটা জ্ঞান, মানে ভালো একটা গুণের কথা বলছি। তাহলে অর্থটা হলো আমি বুদ্ধিমান। তাহলে আমি কি, আমি কেমন সেটা বলছি? আমার অবস্থা বলছি? নো। অবস্থা বলছি না? এখন আমি যদি এটার পরে এই অ্যাডজেক্টিভও রাখি, নাউনও রাখি, তাহলে কি হবে? আই অ্যাম এন দিতে হবে, তারপরে ইন্টেলিজেন্টের পর টিচার লিখলাম। তাহলে বাক্যের অর্থ কি হলো? আই অ্যাম অ্যান ইন্টেলিজেন্ট টিচার। এটার অর্থ কি? আমি একজন বুদ্ধিমান শিক্ষক। ঠিক আছে? হয়েছে? আই অ্যাম অ্যান ইন্টেলিজেন্ট টিচার। আচ্ছা, এই যে বাক্যটা বললাম, এখানে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, কোনো ভার্ব ব্যবহার করি নাই। অর্থাৎ আমি আমার ফিলিংস এর কথা বলছি, অবস্থার কথা বলছি। ওকে, এভাবে আমরা যখন কোনো একটা কিছু সম্পর্কে বলবো, তখন বাক্যতে এভাবে টু বি ভার্বের পরেই কোনো একটা কিছু দিয়ে দিব। এখন আপনারা বলেন তো, বাংলাদেশ সম্পর্কে একটা বাক্য বলেন। আমি বলতে চাচ্ছি, বাংলাতে লিখলাম, বাংলাদেশ একটা ছোট দেশ। ইংরেজি কি? বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশ সম্পর্কে বলি। বাংলাদেশ is a small country. আচ্ছা, তাহলে কি হবে? বাংলাদেশ, নিয়মে আসেন, নিয়মে আসেন, বাংলাদেশ ইজ দিতে হবে না? তারপরে কি দিতে হবে? বাংলাদেশ যদি একটা দেশ হয়, বাংলাদেশ ইজ আ কি? দেশ মানে নাউন, COUNTRY, কান্ট্রি। তাহলে এই দেখেন, বাংলাদেশ সম্পর্কে কি বললেন? বাংলাদেশ কোনো খাবার না, বাংলাদেশ কি? একটা দেশ, তাই না? কি? বাংলাদেশ একটা দেশ। কেমন দেশ? Small ছোট দেশ, country. স্মল। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলতাম বাংলাদেশ ইজ স্মল, তাহলে বাক্য হইতো, হইতো না? অবশ্যই। এই যে, হয়ে গেছে। এখন আপনি করেন আপনার বাড়ির কি সম্পর্কে বলবেন? আপনার মোবাইল সম্পর্কে বলেন। আচ্ছা, আপনার মোবাইলের নাম আইফোন বা স্যামসাং। আমার মোবাইল ফোনের নাম স্যামসাং, স্যামসাং কি বলবেন? মাই, My phone's name is Samsung. হ্যাঁ এই যে হয়ে গেছে, মাই ফোন। তারপর কি হবে? নেম, নেমের পরে এই নেম Name কিন্তু সাবজেক্ট, তারপর ইজ। এখন আপনি নাম is দিয়ে দেন, স্যামসাং দেন, আইফোন দেন, যা মন চায় তা দেন। এখন দেখেন, আপনি আপনার ফোনের পরিচয় দিছেন, দিছেন কিনা? ফোনের পরিচয় দিছেন না? আপনার শার্টের yeah. কথা বলেন। আপনার শরীরে এখন লাল রঙের একটা শার্ট আছে, আমার শরীরে কিন্তু নীল রঙের শার্ট। তো আমার শার্টটা নীল, এটার ইংরেজি কি হবে?
I মাই have My shirt or is না, আই হ্যাভ এর green. দরকার নাই। মাই শার্ট, হ্যাঁ, মাই শার্টস কালার My, বা মাই শার্ট my ইজ, color is মাই red. শার্ট কালারও বলা যায় যেটা বলেন, মাই শার্ট ইজ my বললে shirt সমস্যা is নাই। ব্লু, নীল যেটা বলেন, এই যে এখানে ব্লু হচ্ছে গিয়ে কি, এখানে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ এটা, হ্যাঁ। যদি Adjective. আর্টিকেল দেখতে পান তাহলে নাউন হবে, আর্টিকেল না থাকলে অ্যাডজেক্টিভ হবে। তাহলে মাই শার্ট ইজ ব্লু, তাহলে আপনার শার্ট সম্পর্কে বলছেন, বলেন, adjective হ্যাঁ বলা হয়েছে না? জি হ্যাঁ স্যার। হয়েছে। এবার এই হলো গিয়ে 1 নম্বর রুলস। এখন আপনি যখন ইংরেজিতে কারোর সাথে কথা বলবেন, তখন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার ভাই কি করে, সিম্পলি একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যে হ্যাঁ, আপনার ভাই কি করেন বা আপনার ভাইয়ের পরিচয় দেন, ওই আপনার পরিচয় আমি জিজ্ঞেস করলাম, যেটাই হোক আপনার পরিচয় বা পৃথিবীর যে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করলে আপনাকে এভাবেই বাক্য বলতে হবে। এখন আপনি বললেন আমার ভাই বিবিএ এর স্টুডেন্ট, একজন ছাত্র বিবিএ এর ছাত্র, তাহলে বাক্যটা কি হবে? My মাই my brother. brother is a My student brother of is a BB student. মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট অফ বিবিএ, এভাবে দিলে সুন্দর। মাই ব্রাদার ইজ আ a স্টুডেন্ট, That's student ইজ আ স্টুডেন্ট, এই স্টুডেন্ট কিন্তু নাউন, তাই না? mm, yeah স্টুডেন্ট, স্টুডেন্টস অফ বিবিএ, অফ yeah. বিবিএ, এই Of হয়ে গেছে বিবিএ। তাহলে এইভাবে আমরা যে কোনো কিছু সম্পর্কে বলবো। আপনাকে এখন আমি যদি জিজ্ঞেস করি যে আপনার পড়ার টেবিলটা কেমন, আপনার রুমটা কেমন, আপনার মা কেমন, বাবা কেমন, ভাই কেমন, আপনার গার্লফ্রেন্ড কেমন, যা মন চায় তা জিজ্ঞেস করি না কেন, মনে রাখতে হবে ওই এই টু বি ভার্ব ছাড়া বাক্য হবে না। তাহলে ইউ কান্ট মেক এনি টাইপ অফ সেন্টেন্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য টু বি ভার্ব। অ্যান্ড ইফ আই আস্ক ইউ সাম কোশ্চেন অ্যাবাউট ইয়ারসেলফ, আপনাদেরকে যখন নিজের সম্পর্কে পরিচয় জিজ্ঞেস করি, আপনারা সর্বপ্রথম বলেন মাই নেম ইজ এটা। তাহলে মাই নেম ইজ, দেখেন তো বাক্যতে কোন ভার্ব ব্যবহার করছি আমরা? মাই নেম ইজ to be সাইদুর verb. লিখলাম, এই যে সাইদুর রহমান লিখলাম, টু বি ভার্ব ব্যবহার করছি, Yes. হ্যাঁ। আচ্ছা, আই অ্যাম, Yes. আচ্ছা আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড লিখলাম, আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, এটা লিখলাম। এখন বলেন এটাতে কোন ভার্ব ব্যবহার করছি? To be. Not to be be verb. verb আচ্ছা, টু বি ভার্ব ব্যবহার করছি, আচ্ছা ঠিক আছে। এখন আমি বললাম আই এম আ টিচার, এটাতে ব্যবহার করলাম, আমি একজন শিক্ষক বলবো আই এম আ টিচার। এখন আমি কোন ভার্ব ব্যবহার করছি? To be. আহ, আচ্ছা, এখন আমি এই যে বাক্যগুলো বলতেছি টু বি ভার্ব ছাড়া হয়েছে, তাহলে আপনি জি কখনো না। ভার্ব না জেনে ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারবেন? বলেন তো, জি না। সম্ভব? ইস, ইটস নট পসিবল। তাহলে টু বি ভার্ব না শিখে It's যাবেন not. কই? যাবার না, যাওয়ার কোনো রাস্তা নেই। শুধু তাই না, আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেটা কিরকম? এই টু বি ভার্বের রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2 এটা কি তাহলে? স্যার এই 2 নাম্বার রুলস হলো একটু ক্রিটিক্যাল। আপনি যদি লেখেন এখন, 2 নাম্বার রুলস হলো গিয়ে, এটা বলবো বলার আগে আমি একটা আচ্ছা রুলসটাই বলে ফেলি। আমরা উপরে যে রুলসটা দেখছি সেম টু সেম আমরা এই রুলসটা লিখবো, এখানে এটা লিখবো। লেখার পরে যদি আমরা এই জায়গাতে অ্যাডজেক্টিভ দিব না, অ্যাডজেক্টিভ দিব না, আমরা এই জায়গাতে টু বি ভার্বের পরে যদি প্রিপজিশন ব্যবহার করি, ইন, Mm. অন, ইন, অন বা অ্যাট, এগুলাকে বলা হয় প্রিপজিশন। প্রিপজিশন হলো গিয়ে এমন ওয়ার্ড যেই ওয়ার্ডের কাজ একটা নাউনের সাথে আরেকটা নাউনকে যোগাযোগ করে দেওয়া বা আপনার কি করা, আত্মীয়তা তৈরি করা। এখন আমরা একটা বাক্য বলি, মাই মম ইজ, মাই মম মানে কি আমার মা, না? মাই Yes. মম বা মাদার লিখলাম, মাই মম ইজ আ হোম মেকার, আমি এটা বললাম মাই মাদার ইজ আ হোম মেকার, অর্থ কি বলেন তো? আমার মা আমার গৃহিণী। মা আমার একজন আমার মা একজন গৃহিণী। আচ্ছা, আপনার মায়ের পরিচয় গৃহিণী। বলছেন, তাই না? Yes. বলছেন? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো পরের বাক্য, আমার মা রান্না করতেছে, রান্না করে, ইংরেজি কি? মাই Cook. মাদার, my মাদার টি এইচ My মাদার mother কুকস, কুকস হবে কি হবে? cooks. কুকস, কুকস কি রাইস, কি হবে? মাই মাদার কুকস রাইস, এটা, তাই না? তাহলে Mm. আমার মা রান্না করে, এটা অন্য ধরনের বাক্য আমি লিখছি। আচ্ছা, গেল এটা। এখন এই বাক্যটা দেখেন, আমি এই বাক্যতে যদি আমার মা কোথায় রান্না করে এটা লিখতে চাই আসলে, মাই মাদার কুকস রাইস, In the at the kitchen. রান্নাঘরে kitchen রান্না করে। In the আমরা kitchen. এখানে কি লিখবো? এখানে যদি রান্নাঘরে রান্না করে এটা লিখতে চাই, তাহলে এখানে কি লিখবো? এট দা, At এট দা home. কিচেন, হ্যাঁ, At the এট kitchen. দা কিচেন, KITCHEN। এই বাক্যটা একটু ভালো করে দেখেন, এটার অর্থ হলো আমার মা এট দা কিচেন, রান্নাঘরে রান্না করে, ভাত রান্না করে, তাই না? আর এটা দ্বারা বুঝাইছে আমার মায়ের কাজ এই মুহূর্তে কোন কাজ করতেছে, টু বি ভার্ব নাই। আর এখানে টু বি ভার্ব দিয়ে আমার মায়ের পরিচয় বলা হইলো, তাই না? এবার আমি yeah যদি হুম। এখানে এরকম করি, মাই মম, মাই, আমার মা রান্নাঘরে, এটা যদি বলতে চাই তাহলে কি হবে বলেন? মাই মাদার, আমার মা He- রান্না, আমার মা হলো, আমার মা লিখলাম, আমি ইজ লিখলাম, Mm. তারপরে রান্নাঘর মানে কি? দা কিচেন। আচ্ছা বলেন তো, আমরা যদি বাক্যটাকে এইভাবে লিখি,
মাই মাদার ইজ দ্য কিচেন, অর্থ কি হয়েছে? বাক্য কি No, সঠিক? No. সঠিক জি সঠিক না। না? Memorize কেন in the সঠিক না? kitchen. কেননা তার অবস্থান প্রিপোজিশন ব্যবহার না করলে আচ্ছা, এভাবে অবস্থানটাকে না বুঝে নির্দিষ্ট আমরা করা যায় না। আগের ভাবে বুঝবো। আমরা কিছুক্ষণ আগে দেখছি যদি টু বি ভার্বের পরে ডিরেক্টলি নাউন হয় তাহলে সাবজেক্ট কি সেটা বলা হয়, সাবজেক্ট কি সেটা বলা হয়। তাহলে আমরা যদি এইভাবে বাক্যটা লিখি, আমার মা রান্নাঘরে, কেউ প্রিপোজিশন ব্যবহার করলেন না, ধরেন এমনি লিখলেন মাই মাদার ইজ দ্য কিচেন, তাহলে অর্থ কি হইলো? আমার মা রান্নাঘর, মানে আপনি রান্নাঘর। আপনার মায়ের পরিচয় কি দিলেন? আমার মা একজন। আপনার মা একটা রান্নাঘর, আপনার মা কি একটা রান্নাঘর? No. না, মাই মাদার কিচেন। মাই মাদার কিচেন হয়ে গেছে। ব্যাপারটা কত বড় একটা মিস্টেক, বোঝা যাচ্ছে? কিন্তু না, আপনি আসলে মূলত আপনার মায়ের অবস্থান বলতে যাচ্ছেন, আপনার মা এখন কোথায় আছে। তাহলে অবস্থান, এই জিনিসটা, অবস্থান কথাটা আসা মাত্রই আপনাকে বাক্যে ব্যবহার করতে হবে এদের পরে এই তিনটা প্রিপজিশনের যে কোনো একটাকে। আমরা যখনই এখানে লিখবো মাই মাদার ইজ, এরপরে এখানে দিয়ে দিলাম অ্যাট, কি দিয়ে দিলাম? অ্যাট। এই অ্যাট দেওয়ার সাথে সাথে বাক্যতে এখন আর মায়ের পরিচয় হলো না, আমি এখন ডেসক্রাইব করলাম আমার মা কোথায় আছে। এখন বাক্যের অর্থ হলো মাই মাদার ইজ এট দ্য কিচেন, আমার মায়ের অবস্থান রান্নাঘরে, অর্থাৎ আমার মা রান্নাঘরে আছে। দেখছেন কি হয়ে গেল? আমার মা রান্নাঘরে আছে। এখন আপনি কোথায় আছেন? ক্লাসরুমে আছেন। আমি এখন ক্লাসরুমে আছি। তাহলে এরকম ভাবে আপনি যদি কোনো একটা অবস্থান বলতে চান কারো, তাহলে প্রিপজিশন ব্যবহার করতে হবে টু বি ভার্বের পরে। তাহলে আমি এখন ক্লাসে আছি, ইংরেজি কি? আই অ্যাম, I'm at the আই অ্যাম এট দ্য কি? classroom. এট দা ক্লাসরুম, এট দা ক্লাসরুম। তাহলে অবস্থান হয়ে গেল আমি ক্লাসরুমে আছি, ঠিক আছে। এখন আপনি কোনো কারণে এট দিলেন না, তাহলে বলেন তো, আমি যদি বলি আই এম দা ক্লাসরুম, অর্থ কি? আমি আমি ক্লাস। আমি কক্ষ। নিজে ক্লাসরুম, ঠিক আছে না? এটা হইব? এটা মানা যাবে? এটা মানা যায় না। তাহলে কত বড় একটা ভুল হয়ে যায় না? এই হলো দুইটা রুলস, অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা টু বি ভার্বের পরে এই প্রিপজিশন না দিই তাহলে সাবজেক্টের অবস্থা হবে, এবং যদি আমরা প্রিপজিশন ইন অন এট ব্যবহার করি তাহলে সাবজেক্টের কি হয়ে যাবে? অবস্থা হয়ে যাবে। এই উপরের প্রত্যেকটা বাক্যতে এই ঘটনা আমরা ঘটাতে পারি। আই অ্যাম অ্যান ইন্টেলিজেন্ট টিচার, আমি একজন বুদ্ধিমান শিক্ষক। এখন আপনি বলতে চাচ্ছেন আমি ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে একজন বুদ্ধিমান শিক্ষক, তাহলে ওই যে একাডেমিতে, ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে একটা অবস্থান বলবো, আমরা এখানে কি লিখতে পারি? আই at অ্যাম অ্যান ইংলিশ In টিচার এট ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি, creative English. ঠিক আছে। এভাবে তাহলে প্রিপজিশন যুক্ত করে আমরা বলতে পারি বাক্যগুলা। তো এই হলো গিয়ে ম্যাটার, অর্থাৎ এই টু বি ভার্বের এই দুইটা রুলসই মেইন, প্রধান এই দুইটা রুলস। যদি আমরা টু বি ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ দেই তাহলে এখানে এই বাক্যটা দেখি, নিউজিল্যান্ড ইজ আ স্মল কান্ট্রি। নিউজিল্যান্ড কি? একটা ছোট। পিচ্চি দেশ, ঠিক আছে, মানে দেশ আর কি, ঠিক আছে। পরের হুম, বাক্য আই এম এট হোম, তাহলে আমি একটা বাসা না, আমার অবস্থান কোথায়? বাসার বাড়িতে। ভিতরে। বাসার ভিতরে। এবার আমি আপনাদেরকে আপনার তাহলে বাড়িতে, জিজ্ঞেস করি আপনার এখান থেকে। বাড়িতে অবস্থান বলতে হ্যাঁ, স্যার। ফারহানা বলেন। ফারহানা আপু, আপনি, আপনাকে জিজ্ঞেস করতেছি, কেউ বলবে না, ঠিক আছে। আমি আমার রুমে, আমি এখন আমার রুমে, ইংরেজি কি? I am uh, I am at my room. আচ্ছা, এট বললে ভুল হবে, তারপর আপনি এখানে ইন ব্যবহার করবেন, আই এম ইন মাই রুম, ঠিক আছে। ইন বললে পারফেক্ট, এট আর ইন কাছাকাছি থাকে, আসলে দুইটাই হয় এক এক ক্ষেত্র বেশে। কিন্তু ইন ব্যবহার করবো আমরা যখন চতুর্দিক দিয়ে কোনো কিছু ঘেরা। তাহলে আপনি রুমে আছেন, চতুর্দিক দিয়ে চারটা ওয়াল আছে, তাহলে আই এম ইন মাই রুম, বাক্য হয়ে গেছে। এবার আরেকটা বাক্য বলেন। আমার রুমটা অনেক সুন্দর, আপনি আপনার রুম সম্পর্কে বলেন, মানে যে কোনো কিছু, মানে M- এই বাক্যটা বলেন। My, my room is very beautiful. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা। আমাদের এলাকাতে আমাদের রুমটা খুব সুন্দর, বা আমার আমাদের বাসাতে, হ্যাঁ এলাকাতেই বলেন, জান এলাকা, আমাদের বাড়িটা খুব সুন্দর, আমাদের এলাকাতে আমাদের বাড়িটা খুব সুন্দর। ইন্ডিয়া। mm, প্রথমে our একটা room বাক্য বলেন, is আমার বাড়িটা সুন্দর, ইংরেজি কি? মাই হোম ইজ uh, বিউটিফুল। হ্যাঁ, মাই হোম home ইজ is বিউটিফুল। আচ্ছা, কোথায় সুন্দর? কোথায় সুন্দর? ইন আপনার পুরো এলাকাতে, ইন মাই, এরিয়া। ইন in মাই my এরিয়া, Village. ইন মাই ভিলেজ, আমাদের গ্রামে, ইন মাই ভিলেজ। মাই হোম ইজ ভেরি বিউটিফুল ইন মাই ভিলেজ, আমাদের গ্রামে আমাদের বাসাটা খুব সুন্দর। স্যার, হ্যাঁ, স্যার ওই যে এখানে ইন হবে না এট হবে? যে এখানে বিষয় ভিলেজ হলে আপনার ইন দিয়ে দেন, ঠিক আছে। ভিলেজের চাইতে ছোট হইলে এক দিবেন, বললেন, যেমন এলাকা হইলে এক দিবেন, ঠিক আছে। আচ্ছা স্যার ওই যে এখানে, মাদারের ক্ষেত্রে যেটা বললেন এট কিচেন, সেই হ্যাঁ, ক্ষেত্রে ইন বসানো যেত না? হ্যাঁ ইন বসানো যায় তো, আপনি অ্যাট আর ইন দুইটা বললেই রাইট। মানে এই এই দোনোটাই প্রশ্নটা সবাই আমারে করে, হ্যাঁ। এখানে আমি বলি, যদি আপনি ইন বলেন,
ইন বলেন, তাহলে আপনাকে আমি মেনশন করতে বললাম একটা রুমের মধ্যে, মানে আমি Right. একটা রুম মেনশন করতেছি। যদি ইন বলি তাহলে এই রুমের মধ্যে মাঝখানে আছে, কিন্তু আমি Exactly. যদি এট বলি তাহলে আপনি ধরে নেবেন আমি একটা পুরো বাড়ির মধ্য থেকে এট বলতেছি, অর্থাৎ বাড়ির একটা কোণা বোঝাইতে এট বুঝাইছি। যেমন আমি ধরেন আপনার পুরো একটা গল্পের মধ্যে আমার পুরো বাড়ি সম্পর্কে ডেসক্রাইব করতেছি, তাহলে আমি যদি বলি মাই মাদার ইজ এট দ্য কিচেন, তাহলে বুঝতে হবে এই রুমটা একটা কোণায় আছে, ঠিক আছে। Okay. কিন্তু আমি যদি একটা রুম সম্পর্কে বলি কিচেন রুম, এটা নিয়ে কথা বললাম, তখন আমি আর তো আর হোমের কথা আসবে না, পুরো বাড়ির কথা আসতেছে না, তখন এই রুমটাই দুনিয়া, তখন এই রুমটা ইন বসতে পারে। এই জন্য আমি বললাম ইন অন এট, এগুলো আসলে ক্ষেত্র বিশেষে হইতে পারে, এটা আমরা প্রিপজিশনের ক্লাসে শিখবো। তাহলে আরেকজনকে জিজ্ঞেস করি, নাহিদ, নাহিদ ভাই বলেন, আপনাকে জিজ্ঞেস করি, আছেন আপনি? অন্য কেউ বলবেন না, জি স্যার, আছে আছে আছে। আমি এখন অফিসে আছি। I am at office. আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আহ আমাদের অফিস রুমটি তেমন সুন্দর নয়। Our office room is not good. মাশাআল্লাহ, দেখছেন এই যে পারতেছেন। তাহলে মাথার মধ্যে চিন্তা আসতে হবে, আপনি বলতে চাচ্ছেন আপনার স্যারকে পাম দিবে, তেল দিতে চাচ্ছেন। স্যার আপনার আপনার কাজগুলো খুব সুন্দর। ইংরেজি কি বলবেন? বস বলে, বস আপনার কাজগুলো সুন্দর খুব। Boss, your work is very nice. হ্যাঁ, বস আপনার ওই ডকুমেন্টটা খুব সুন্দর হয়েছে। Boss, your document is very beautiful. এই দেখছেন পারতেছেন কিন্তু আপনি, ঠিক আছে। এখন আপনি বলতে যাচ্ছেন অফিসের মধ্যে যে আপনি আপনার ফাইলটা আলমারিতে রাখছেন, তাহলে আপনার ফাইলের অবস্থান আলমারিতে, ঠিক এই চিন্তা করে বাক্যটা বলেন। Sir, I put না, my আই পুট file, টুটের দরকার নেই, এগুলো বাদ দেন না। ফাইল ইজ my মাই ফাইল ইজ file in almari. অন দ্য আলমিরা, অন On দ্য the, sorry, আলমিরা sir. বলবো। অন দ্য আলমিরা My কেন বলবো? file on the almari. ইজ বলতে হবে, ইজ বলেন My নাই। file is on the almari. Sorry, sir. হ্যাঁ, আলমিরা, আলমিরা যদি ইংলিশে বলে আলমিরা Almari. বলে, হ্যাঁ, আচ্ছা, okay, ঠিক আছে। okay, sir. ওকে, Okay. তাহলে দেখেন আপনি অবস্থান বলতেছেন, My আপনি ভুলে গেলেন। file is তখন on মনে the রাখবেন almari. সাইদুল স্যার বলছিল যে অবস্থান হইলে তাহলে তো এই টু বি ভার্ব লাগে, তাহলে আপনি ওই ভার্বের ঝামেলায় যাওয়ার দরকার নাই, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের বয়স, অবস্থা, আমরা আমাদের পরিচয়কে ডেসক্রাইব করতে টু বি ভার্বকে বাক্যে ব্যবহার করব। তো পারবো না? এখন আমি Yes, যদি sir. আপনার যে কোনো একটা কিছু সম্পর্কে বলি, ধরেন যে আপনি আপনার কার সম্পর্কে বলবো আমি, আপনি আপনার রুম সম্পর্কে যদি বলতে যান, আপনি যদি আপনার দেশ সম্পর্কে বলতে চান, আপনি যদি আপনার মা বাবা সম্পর্কে বলতে চান, নিজের সম্পর্কে বলতে চান, সবার সম্পর্কে বলতে গেলে এই নিউজটা জানতে হবে। তো এটা অবশ্যই আমরা সবাই অ্যাপ্লাই করবো, মনে থাকবে? পারবো না Yes. মোটামুটি? Yes, sir. ওকে, ভেরি গুড। তো আমরা যখন এক্সারসাইজ করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো স্টেপ নাম্বার ফার্স্ট ক্লিয়ার, অর্থাৎ আমরা মেন কাজ শেষ করে ফেলছি, রুলস যেটা আমাদের জানতে হবে এটা শেখা। কোথাও কিন্তু এখানে কাজ ছিল না বাক্যে, তাই না? এখন আমাদের এক্সট্রা কাজ, মানে বাক্যে এখন আমরা কি শিখবো অতিরিক্ত? এখন আমরা একটু স্পোকেনের দিকে ফোকাস করব। অর্থাৎ এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো নেগেটিভ কনস্ট্রাকশন, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বকে কম্বাইন করলে কিভাবে বাক্যগুলো বলতে হবে। আই এর সাথে এম হয় আমরা জানি, তাহলে আই আর এম হলে কি হয়? আইম। কি হয়? আইম। আমি এই জন্য আপনাদেরকে একটা স্ক্রিনশট দিলাম, দিয়ে বললাম এগুলো তুলে ফেলেন, তুলে রাখলে আপনাদের জন্য আগায় থাকলেন আপনি। আই অ্যাম কি হবে? আইম। ইউ আর কে একসাথে পড়তে হয় ইউ আ। হি ইজ কে হি ইজ। শি ইজ কে শি ইজ। উই আর কে উই আ। দে আর কে দে আ। ওয়াজ নট কে ওয়াজন্ট। এভাবে হি সি ইটার সাথে ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এটা আবার আলাদা। এভাবে নট বললে আই এম নট কে বলা যায় আই এইন্ট, এভাবে বলা যায়, অথবা আম নট। ইউ আর নট কে বলা যায় ইউ আরন্ট। হি ইজ নট কে হি ইজন্ট, ইজেন্ট না, ইজন্ট, হি ইজন্ট, এটা প্র্যাকটিস করতে হবে। শি ইজ নট কে শি ইজন্ট। উই আর নট কে উই আরন্ট। দে আর নট কে দে আরন্ট। ওয়ার নট কে ওয়ারেন্ট। হ্যাঁ, এভাবে ইউ আরন্ট, ইউ আর নট আলাদা করে বলা যাবে, তবে একসাথে বললে বাক্যটা শুনতে ভালো লাগবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলাম? Yes, এটা sir. আমরা শিখে বলবো নিজেরা, এখানে জাস্ট শুনবেন আর বলবেন। এরপরে এই অংশটা হলো আইএলটিএস ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ কিভাবে একটা বাক্যে টু বি ভার্বকে ব্যবহার করে বড় বড় বাক্য তৈরি করা যায়, লং সেন্টেন্সেস। ওকে, তো একটা বাক্য আমি এখান থেকে দেখাই দিই। এটা হলো নিউজিল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি অফ 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, আই স্মল কান্ট্রি উইথ আ ভিজিটর ইকোনমি কম্পোস্ট মেইনলি অফ স্মল বিজনেস। আচ্ছা, এটা না, দ্বিতীয়টা দেখাবো, দ্বিতীয়টা। হ্যাঁ, এই যে এটা বলেন তো আপনারা এই বাক্যের মধ্যে ভার্বকে দ্রুত বলবেন। Determination of the long-term effects of aerosols on the upper atmosphere is currently one of the most challenging problems in climate research. ভার্বকে খুঁজে পাচ্ছেন? Effects. ইফেক্টস। বাহ বাহ, আরেকজন বলেন আরেকটা দেখি, আপনারা পাঁচজনে 5 রকম বলতে পারেন কিনা, তাহলে মিষ্টি আছে। তাহলে মিষ্টির ব্যবস্থা Problems. আছে। মাইট, মাইট তো ধরা যাবে না, কান ধরে এক কান ধরায় রাখবো। আরো 5টা ভুল বলেন, আরো 4 জনে 4টে ভুল বলেন। Uh, uh, Problems. প্রবলেমস 2টা পাওয়া গেছে, কান ধরে রাখেন, বাম কান ধরে রাখেন, নইলে এক পায়ে দাঁড়ায় থাকেন।
অথবা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস ডিটারমিনেশন করেন, দাঁড়ায় দাঁড়ায় 5 মিনিট দাঁড়ায় ক্লাস করেন, যে ভুল বলছেন। আরেকজন বলেন, পারবেন? স্যার এখানে কোনো ভাব দেখি না স্যার। ভার্বই দেখেন না, স্যার, আপনিও দাঁড়ায় থাকেন, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করেন। 3 নাম্বার ব্যক্তি ভাব খুঁজে পান নাই। তাহলে দেখেন বন্ধুরা, আপনি ইংলিশে একটা সিম্পল সেন্টেন্স পড়তে গিয়ে বিপদে পড়ে গেলেন। আপনি ভার্ব খুঁজে পাচ্ছেন না বাক্যের ভিতরে। কি একটা সারপ্রাইজিং ব্যাপার! আপনি কোনোদিনও একটা নিশ্চিত থাকেন, কোনোদিনও ইংরেজি পড়ে বুঝবেন না। আর যে ব্যক্তি ইংরেজি পড়েই বুঝতে পারে, চ্যালেঞ্জিং। হ্যাঁ, যে যে চ্যালেঞ্জিং ভুল, যে ব্যক্তি ইংরেজি পড়েই বুঝতে পারে না, সে ইংরেজি কেন, সে বাংলাও পারবে না। অর্থাৎ পড়ে বুঝতে হবে। এখন পড়ে বুঝবেন কেমনে? এটার চমৎকার চমৎকার অনেক রুলস আছে, এটা সামনে আমরা জানবো। পড়ে বোঝার সহজ উপায় হলো বাক্যের ভেতর থেকে সাবজেক্ট আর ভার্বকে বের করা। এই দুইটা কাজ করতে পারলে আপনি বাক্য বুঝতে পারবেন। তাহলে চলেন সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করি। খুব সহজে সাবজেক্ট ভার্ব বের করার একটা চমৎকার রুলস হলো, যদি আপনি বাক্যের ভেতরে সর্বপ্রথম কোনো নাউন পেয়ে যান, ওই নাউনটাই বাক্যের সাবজেক্ট। এবং যদি কোনো প্রিপজিশন পেয়ে যান, মনে রাখতে হবে প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত অংশ, বাক্যের অতিরিক্ত অংশ, এটা কাইটা পড়তে হবে। তাহলে আমরা সর্বপ্রথম প্রিপজিশন কাকে পাইছি? অফ না? অফ জি না? স্যার। এটা কাইটা দিতেছি দেখেন। কাটতেছি আর দেখতেছি ভার্বের মতো কাউকে পাওয়া যায় কিনা। এরোসোল না, নাই। দা আপার অ্যাটমসফিয়ার নাই। এই ইসটাকে কি ভার্ব মনে হয় না আপনার? এই ইসটা কি ভার্ব না? জি স্যার। এই যে ভার্ব পাই গেছি, পাইছি। তাহলে জি ইজ হচ্ছে গিয়ে ভার্ব। এর আগে অফ থেকে প্রিপজিশন, আগ থেকে ভার্বের আগে অংশ কাটা, এটা নিয়ম। প্রিপজিশনের পরে সাবজেক্ট হয় না, অর্থাৎ প্রিপজিশনের পরে সাবজেক্ট খুঁজতে হয় না। তাহলে সাবজেক্ট কি? একটা ওয়ার্ড, আগের ওয়ার্ডটা কি? ডিটারমিনেশন না? জি এটাই সাবজেক্ট। ডিটারমিনেশন ইজ, এরপরে নাউন আছে অথবা অ্যাডজেক্টিভ আছে। দেখেন কোনো ভার্ব আছে? না কারেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, ওয়ান হচ্ছে নাউন। ঠিক আছে? তাহলে এই যে এখানে প্রবলেমস হচ্ছে কি নাউন। ঠিক আছে? এরকম তাহলে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেম, এই চ্যালেঞ্জিং হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডিটারমিনেশন ইজ চ্যালেঞ্জিং প্রবলেম অথবা ডিটারমিনেশন ইজ প্রবলেমস। আপনি মনে করেন ডিটারমিনেশনের অর্থ জানেন না, সমস্যা নাই, কিন্তু আপনি কি এটা বুঝতেছেন যে ডিটারমিনেশন সম্পর্কে বলা হলো ডিটারমিনেশন যে একটা সমস্যা? এটা জি বোঝা স্যার। যায়, এটা বোঝা যায়। হুম জি স্যার। এখন আমি যদি বলি আই এম আ প্রবলেম, তাহলে আমি যে একটা সমস্যা, এটা আপনি বুঝতেছেন না? রাইট। জি দ্য স্যার। ক্লাস ইজ আ প্রবলেম, এটা কি সমস্যা? বুঝতেছেন না? দ্য সাউন্ড ইজ প্রবলেম, এটা কি সমস্যা? বুঝতেছেন না? তাহলে ডিটারমিনেশন ইজ এ প্রবলেম, আপনি ডিটারমিনেশনের অর্থ জানেন না। তারপর আপনি এটা তো বুঝতেছেন যে ডিটারমিনেশন যা মন চায় তা হোক, এটা যে সমস্যা। এটা বোঝা গেছে? জাস্ট ভার্ব, বাক্যে ভার্বের সেন্স বুঝেন। এই টু বি ভার্বের পরে নাউন হওয়ার কারণে টু বি ভার্ব, এই প্রথম যে ওয়ার্ডটা আছে সাবজেক্ট, এটা সম্পর্কে তথ্য দিল, এটা যে একটা সমস্যা। বাকি যেই ব্যাপারগুলো আছে সেটা প্রিপজিশনের ব্যবহার অনুসারে আপনাকে বুঝতে হবে, কোথায় কিভাবে কেমনে। এটা আমরা পরবর্তীতে ডিসক্রাইব করব, আগে নিচের অংশটুকু আলোচনা করে নিই। এখানে বাক্যগুলো এভাবে ধরে ধরে পড়তে হবে, বুঝতে হবে। এটার জন্য আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আপনাদেরকে প্রথম দুইটা রুলস যেটা দেখাইছি ওইটা মাথায় রাখতে হবে। এবার আসেন স্পিকিং করি। স্পিকিং প্র্যাকটিস কিভাবে করতে হবে? প্রথম প্র্যাকটিস, আই অ্যাম এর পরে নাউন দিলে সাবজেক্টের পরিচয় হয়। তাহলে আমরা যদি বলি আই এম স্টুডেন্ট, অর্থ কি? আমি একজন ছাত্র। তাহলে পরিচয় হয়েছে। এখন আপনি যদি চাকরিজীবী হন তাহলে কি বলবেন? আই এম এ জব হোল্ডার। ভেরি গুড। আচ্ছা, এবার আপনি যদি বলেন যে আমি একজন ভালো ছাত্র, আই এম গুড। আমি গুড। আচ্ছা, আপনি একজন দক্ষ চাকরিজীবী বা দক্ষ কর্মকর্তা, তাহলে আমি স্কিল্ড স্কিলড সার্ভিস হোল্ডার বা সার্ভিস স্কিলড হোল্ডার। পারসন। ইয়েস স্যার। স্কিল পারসন না পারলে ভাই কন্টিনিউ করবেন। ইংরেজিতে কথা বলার একটা সহজ উপায় বলে। এখন আপনি কথা বলতে চাচ্ছেন যে আমি একজন দক্ষ চাকরিজীবী। হ্যাঁ, আপনি ক্লার্ক বা কিচ্ছু পদের নামই ভুলে গেছেন গা। ঠিক আছে? আপনি এটাকে কন্টিনিউ করেন, আই অ্যাম আ কি ইন্টেলিজেন্ট স্কিলড পারসন বলে দেন, স্কিলড ম্যান বলে দেন, স্কিলড ওয়ান বলে দেন। সবই এটাই মেনশন করে আপনি একজন ব্যক্তি স্কিলড, মানে স্কিলড ব্যক্তি, সোজা কথা। পার্সন বললেও হবে, ওয়ান বললেও হবে, যা মন চাই কন্টিনিউ করতে হবে। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? আপনি ক্লার্ক বানাম ভুলে গেছেন, ক্লার্ক মানে কোনো কিছু মনে নাই মাথায়। হ্যাঁ, সামথিং দিয়ে দেন, কিছু একটা নাম দিয়ে দেন, মানে বুঝান যে আপনি কিছু একটা, তাহলে বাক্য হয়ে যাবে। এটা কন্টিনিউ করতে হবে। অথবা বাংলা থ্রো করেন একবার লাস্ট স্টেজ, কিন্তু আপনি বাক্যের মাঝখানে অল্প অল্প করে ইংরেজি বলার প্র্যাকটিস করেন। তো এটা হলো গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, আমরা যেমন আই এম, আই ইট রাইস, আই এম ইটিং রাইস বলতে পারি, কন্টিনিউয়াস বলতে পারি, এদেরকেও কন্টিনিউয়াস বলা যায়। এদেরকেও বাক্যের অন্য টেন্সে রূপান্তর করা যায়। সেটার নিয়ম কিভাবে, এটা আমি এখন ডেসক্রাইব করতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট এখানে আপনাদেরকে যেভাবে দেখাই দিয়েছি এভাবে বাসা ট্রাই করবেন।
এখন এই বাক্যকে যদি আমি চলমান করি তাহলে বাক্যে চলমান সেন্স আনতে হবে। তাহলে আমি ছাত্র, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট। কিন্তু যদি বলি আমি ছাত্র হচ্ছি, চলতেছে, হচ্ছেন মানে এখনো ছাত্রের মধ্যে আছেন, তাহলে কন্টিনিউয়াস, তখন বাক্য বলতে হবে আই অ্যাম বিইং আ স্টুডেন্ট। ঠিক আছে, আই এম বিইং এ স্টুডেন্ট মানে আমি ছাত্র হচ্ছি। আই এম বিইং এ গুড স্টুডেন্ট, আমি ভালো ছাত্র হচ্ছি। ঠিক আছে, আমি একজন দক্ষ ব্যবসায়ী হচ্ছি, ইংরেজি কি হবে? I am being a স্কিলড am skilled being a businessman. স্কিল বিজনেসম্যান হয়ে গেছে। হ্যাঁ, scale ট্রাই করতে হবে। businessman. আপনি এটা সহজ করে শিখতেছেন স্টুডেন্ট দিয়া, কিন্তু প্র্যাকটিসটা নিজের লাইফ দিয়ে করবেন। আপনি এখন যা সেটা দিয়ে করবেন। হ্যাঁ, এইভাবে এই করতে হবে। তাহলে এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনি চাইলে নাউনের জায়গায় অন্য একটা ওয়ার্ড, অন্য একটা নাউন এবং ওই নাউনের সাথে যায় এমন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে বাক্যটা এইভাবে রিপিট করবেন। আমি ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র, আই এম আ গুড স্টুডেন্ট। আমি ছাত্র হচ্ছি, আই এম বিইং এ স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হচ্ছি, আই এম বিইং এ গুড স্টুডেন্ট। আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র ছিলাম, আই ওয়াজ আ গুড স্টুডেন্ট। আমি ছাত্র হচ্ছিলাম, আই ওয়াজ বিইং এ স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হচ্ছিলাম, আই ওয়াজ সরি আমি ছাত্র হচ্ছিলাম, হ্যাঁ ঠিক আছে, আই ওয়াজ বিইং এ গুড স্টুডেন্ট। এইভাবে পারফেক্ট হলে আমি ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট, আমি ভালো ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন এ গুড স্টুডেন্ট। বুঝতে পারছি? এভাবে আমি ছাত্র হয়েছিলাম, আই হ্যাড বিন এ স্টুডেন্ট, আমি ভালো ছাত্র হয়েছিলাম, আই হ্যাড বিন এ গুড স্টুডেন্ট। আমি ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হব, আই উইল বি আ গুড স্টুডেন্ট। আমি ছাত্র হতাম, দেখেন এখানে উইল মোডাল ভার্ব, এই মোডাল ভার্ব চেঞ্জ করলে এখন আবার সেন্স চেঞ্জ হবে। আমি যদি বলি আমি ছাত্র হতাম, আই উড বি আ স্টুডেন্ট। আমি ছাত্র হতে পারি, পারা ইংরেজি ক্যান, এটাও মোডাল ভার্ব, আই ক্যান বি আ স্টুডেন্ট। আমি ছাত্র হতে পারতাম, পাস্ট টেন্স, এই Right. কুডও একটা মোডাল ভার্ব, আই কুড বি আ স্টুডেন্ট। আমি হয়তো ছাত্র হতে পারি, পসিবিলিটি, সম্ভাবনা, তাহলে আই মেই বি আ স্টুডেন্ট। আমি ছাত্র হয়তো মানে আমি ছাত্র হয়তো হতে পারতাম, আই মাইট বি আ স্টুডেন্ট, আমার অবশ্যই ছাত্র হওয়া উচিত বা আমি অবশ্যই ছাত্র হব। আই মাস্ট বি আ স্টুডেন্ট, আমার ছাত্র হওয়া উচিত, আরো আছে, আই শুড বি আ স্টুডেন্ট। একটা জিনিস লক্ষ্য করেন, উইল থেকে শুরু করে এই যে মাস্ট পর্যন্ত সবখানে মাস্ট, মাইট, মে, কুড, ক্যান, উড, উইল, এরা সবাই কি একই ফ্যামিলির সদস্য না? একই Hmm. ফ্যামিলির, বলেন। Yes, sir. সবাই মোডাল ভার্ব না? Right. সবাই, সবার পরে বি আছে না? Ji. বি আছে। তাহলে জি। এই এক একটা ওয়ার্ড চেঞ্জ হচ্ছে আর বাক্যে যে অর্থের চেঞ্জ হচ্ছে, আপনি কি খেয়াল করেছেন? Ji, sir. এই জন্য এই ওয়ার্ডকে স্পেশাল ভাবে আলাদাভাবে শিখতে হবে, অর্থাৎ মোডাল ভার্বের ব্যবহার এটা আলাদা করে জানতে হবে। না জানলে ঝামেলা আছে, আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন না। এটা আমরা মোডাল ভার্বের ক্লাসে শিখবো। আমাদের কাছে আপাতত এইভাবে কিছু বাক্য মেক করা, প্র্যাকটিস করা। তাহলে এই অংশটা আপনারা বাসায় কি করবেন? প্র্যাকটিস করবেন। অর্থাৎ এখানে স্টুডেন্ট দিয়ে প্রথমে ট্রাই করবেন, তারপর টিচার দিয়ে ট্রাই করবেন, তারপর বিজনেসম্যান দিয়ে ট্রাই করবেন, হোম মেকার দিয়ে ট্রাই করবেন। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি আপনারা বলতে পারবেন না? বলেন, দেখে দেখে বলেন। এখন আমি জিজ্ঞেস করলাম আমি একজন শিক্ষক, ইংরেজি কি? দ্রুত বলেন। I'm a teacher. I I am am a a teacher. teacher. আমি একজন ভালো শিক্ষক। I'm a I'm good. a I good am a I good am teacher. a good teacher. teacher. আমি একজন শিক্ষক হচ্ছি। I'm I being. I'm being a I I am am being teacher. a a teacher. teacher. a teacher. টিচার, টিচার, আমি ভালো শিক্ষক হচ্ছি। I'm being I'm a. being a I am good teacher. I am being a I am good being teacher. a good teacher. আমি আমি শিক্ষক ছিলাম। I was a I teacher. was a I I teacher. was Was a a teacher. teacher. আমি ভালো ছাত্র ছিলাম। I was a. I I was I was a was a I good good was a student. good student. teacher. good Yes. student. তাহলে আপনার প্র্যাকটিস করলে পারবেন, আমার বিশ্বাস। যদি এটা পারেন তাহলে যখন টেন্স পড়াবো আর এই বিইং কেন হয়েছে বোঝাবো, তখন আপনার কাছে এটা সহজ লাগবে। ঠিক আছে, মনে থাকবে? Right. Yes, আচ্ছা, sir. এখন আপাতত মাথায় চাপ নিয়েন না। চাপ নাও বলতে স্যার এখানে বিং কেন হইলো, ওইটা কেন হলো, ভাই আমি বলতেছি এটা চাপ নিয়েন না, তাহলে ইংরেজি আপনার কাছে কঠিন লাগবে। আমরা এটাই করি ভুল। Right. একদিনের Right. জন্য, Right. 2 দিনের জন্য আমার এখানে আমার এই 100 মার্কের সিলেবাস দেওয়ার দরকার নাই। একদিনের জন্য আমি আপনার 10 মার্কের সিলেবাস দিব। আমার কথা বুঝতে পারছেন? আমি অলরেডি আপনাদের সিলেবাস দিয়ে দিছি উপরে, যে 2টা রুলস, ওইটা মেন থিম। এগুলো আপনি হালকা হালকা মাথায় রাখবেন, মানে পড়বেন, একটু প্র্যাকটিস করবেন, তাহলে হালকা হালকা যতটুকু থাকবে অতটুকুই রাফ। এখানে চাপ নেবেন না, চাপ নিলে পারবেন না ভাই। আপনি যদি এটার সাথে ওইটাও মাথায় রাখতে চান তাহলে আপনার কাছে মনে হবে চেষ্টা করি। ইংরেজি কঠিন। ভাই আমি সারা জীবন যা দেখছি এটাই হয়েছে, মানে আপনার কাছে মনে হবে কঠিন। আমি পারলেও এখন আর বলবো না, মানে আমি আপনার চাইলে এখানে ডেসক্রাইব করতে পারি কেন, কিন্তু বলতে গেলে আপনার মাথার উপর চাপ পড়বে। আমি সোজা কথা বললাম, দেখি একটু অন্যভাবে থিওরি অ্যাপ্লাই করে আপনাদের দিয়ে, যে আপনাদের দিয়ে অন্য থিওরি অ্যাপ্লাই করে আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা, ব্যাস এতটুকু। এটা প্র্যাকটিসের জন্য দিলাম। পরবর্তী স্টেজ আমরা যখন এই লেভেলগুলো পারবো তখন কি হবে, আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারবো। এখন আমি একজনকে জিজ্ঞেস করলাম হু আর ইউ, আপনার পরিচয় জিজ্ঞেস করলাম।
আপনি বললেন উই আর স্টুডেন্টস, আমরা হলাম ছাত্রছাত্রী। দেখেন আপনি আপনার পরিচয় দিতে পারছেন। এখন আপনি বললেন আমি একজন শিক্ষক বা আমরা শিক্ষক, আই এম টিচার, পরিচয় দিতে পারছেন। তাহলে পরিচয় জিজ্ঞেস করার জন্য আমি প্রশ্ন করছি, আপনি কিন্তু সহজে এই ক্লাসটা করছেন, শিখছেন, তাই উত্তর দিতে পারতেছেন। পরের বাক্য, হু ইজ হি, হু ইজ শি, উনি কে বা তিনি কে বা আপনি কে, সরি সে কে। তাহলে আপনি সে সম্পর্কে বলেন, হি ইজ মাই মম, হি হবে না, এখানে শি হবে। হ্যাঁ, শি ইজ মাই মম, তিনি আমার মা। হি ইজ মাই ফাদার, সে আমার বাবা। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। আমি তার পরিচয় দিলাম, সে যা, ঠিক আছে না? সে যা, আমি তার পরিচয় দিলাম, কারণ আমি তো সেটাই জানতে চাইছি। পরেরটা কি, হু ইজ ইয়োর ফাদার, এটাও দেখেন আমি কিন্তু আপনার বাবার সম্পর্কেই জানতে চাইছি। তাহলে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, আমার বাবা একজন শিক্ষক। ইজ কেন হয়েছে? কারণ মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার। হিজ নেম ইজ এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। নাম নাম বলে দিলেন আর কি। আচ্ছা, হু ইজ ইয়োর মম, তোমার মাকে? মাই মম ইজ আ টিচার, মাই মম ইজ আ হোম মেকার, মাই মম ইজ আ গুড ওয়ার্কার, মাই মম ইজ আ বিজনেসম্যান, মাই মম ইজ আ, যা ইচ্ছা তা, যেটা ইচ্ছা দিবেন। ওকে, হু A আর to দে, Z. এখন সবাই সম্পর্কে জানতে যাচ্ছে, তারা কারা? এই তোমার সাথে যে এতগুলো লোক আছে, দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। দেখছেন, সকল বাক্যে টু বি ভার্ব মেইন না, মেইন Yeah. ভার্ব। এখন আপনারা অনেকে ভাবতে পারেন স্যার ওয়াজ ওয়ার কখন হবে? যখন অতীতকালের বাক্য হবে। যখন আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, হয়তো বা আপনার, আমি 2 দিন আগের কথা জিজ্ঞেস করলাম যে তারা কে ছিল, মানে আপনার সাথে হয়তো বা কেউ ছিল, তাহলে আমাকে কি অতীতকালে বলতে হবে না? Who were তখন they? আমরা এই আর এর Did. জায়গায় ওয়ার ব্যবহার করব। ঠিক আছে, হু ওয়ার দে, তারা কারা ছিল। ঠিক আছে, They were যে friends. তখন আপনি তাদের পাঁচটায় উত্তর দিবেন, দে ওয়ার মাই ফ্রেন্ডস। এই হলো গিয়ে ওয়ার দেওয়া। তাহলে ফিউচারে কেমনে হবে আপাতত বুঝবেন না, তারপরে বলি। যদি ফিউচারে আমরা কোনো কিছু বলতে চাই এভাবে, তাহলে হু, ডাব্লিউ মানে আপনার মোডাল ভার্ব উইল ব্যবহার করতে হয়, এরপরে বি ব্যবহার করতে হয়। যেমন আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ স্টুডেন্ট, টিচার, আই উইল বি আ টিচার। ঠিক আছে, ওই উইলের পরে কেন বি ব্যবহার করলাম? বিটাকে, বিটাই টু বি ভার্ব। কেন বি ভার্বকে ব্যবহার করতে হয়? বি কেন ব্যবহার করতে হয়? অ্যামিজার কেন ব্যবহার করতে হয় না? যেমন আপনি যদি বলেন সে একজন শিক্ষক হবে, তাহলে কি হবে জানেন? হি উইল ইজ না, হি উইল He বি, will be. হি উইল বি আ টিচার হবে। বি কেন হইলো? কারণ মোডাল ভার্ব, এই যে উইলের কথা, ক্যানের কথা, এদের পরে সব সময় টু বি Be- ভার্বের বেস ফর্ম হয়। আর টু বি ভার্বের বেস ফর্ম ওই 8টা ওয়ার্ড উপরে যেটা পড়াইছি, তাদের মধ্যে বি, ই, বি, এটাই, মানে এটা নিজেই একটা ভার্ব, এবং এটাই হলো রাজা বাড়ির। বুঝতে পারছেন? ফ্যামিলি মেম্বারদের মধ্যে সবার গুরুজন দাদা আর কি, দাদারও দাদা বলতে পারে। এটা জানতে হবে, এটা দিয়ে অনেক কিছু আছে, নিচে বলবো। তো গেল এটা এটা stage। দক্ষ পাঠ। এটা দিয়ে দেখেন আমরা এখানে হু দিয়ে দিচ্ছি, তাই না? হু, আমরা চাইলে হোয়াট দিয়ে প্রশ্নগুলো করতে পারতাম। হোয়াট ইজ দিস, বস্তুর ক্ষেত্রে এটা কি? হোয়াট ইজ দ্যাট, ওইটা কি? হোয়াট ওয়াজ দ্যাট, ওইটা কি ছিল? হোয়াট আর দিস, এগুলো কি? এই যে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন করতেছি, আপনার এখন মনে হবে স্যার আমরা তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি না স্যার। আপনারা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে গেলে ঝামেলায় পড়বেন। তো এটার কারণ কি? আপনি জানেন না যে প্রশ্ন কিভাবে মেক করতে হয়। আমি একটা প্রশ্ন আপনাকে ওয়ার্ড দিয়ে তৈরি করে দেখাই, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারবেন যে আপনি ব্যবহার জানেন, মূলত আপনি ব্যবহারটা শেখেন নাই, এই জন্য আপনার কাছে এমন লাগে। তো রুলস নাম্বার 1 থেকে ব্যবহার দেখাই। আই এম এ টিচার বললে আমি একজন শিক্ষক। যদি বলি তুমি একজন শিক্ষক, তাহলে কি হবে? You are a teacher. ইউ You are আর a আ teacher. টিচার, ঠিক আছে? আচ্ছা, গেল এটা, ইউ আর আ টিচার। আচ্ছা, আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, জাস্ট এই যে আরটা আছে না, আরটাকে যদি আগে দেই, ইউটাকে যদি পরে দেই, Are you হ্যাঁ, a সবই teacher? থাকবে, যা যা আছে কোনো কিছু Are বদলাবো না। are, আর ইউ আর টিচার, তাহলে are বাক্যটার অর্থ you a হলো teacher? তুমি কি একজন শিক্ষক? দেখেন, এই যে প্রশ্নটা করলাম, আমি কি নতুন কোনো শব্দ আনছি? No. না, Yeah. ওই শব্দ চারটাই আনছি। আমি প্রশ্ন করতে পারছি না খালি আগে পরে করে সাবজেক্টকে। তাহলে এই Yes. হেল্পিং ভার্বটাকে আগে দিলে প্রশ্ন হয়, এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। কি বলে? ইয়েস ইয়েস নো Yes, নো no question. কোশ্চেন। এটার উত্তরে আপনি কি বললেন? ইয়েস, Yes. ইউ, উই আর স্টুডেন্টস, উই আর টিচার্স। আর ইউ বললে তখন আপনি তো উত্তর আর ইউ বলবেন না, আপনি কি বলবেন? ইয়েস উই আর স্টুডেন্ট বলবেন, একই কথা। কারণ উই দিয়ে বললেও একই Answer. কথা, সেম জিনিস, তাই না? সেম জিনিস। উই আর স্টুডেন্টস বা উই আর টিচার্স, আপনি এটা বললেন, উই আর টিচার্স, TEACHERS। এবার একটা জিনিস দেখেন, আমি এই যে বাক্যটা আছে, এই বাক্যটার সাথে এটার আগে একটা ডাবলএস ওয়ার্ড দিলাম, ওয়াই। আপনার তো শিক্ষক হওয়ার কথা না, আপনার তো ব্যবসায়ী হওয়ার কথা। এখন আমি বললাম হোয়াই আর ইউ এ স্টুডেন্ট, ইউ হ্যাভ টু বি আ বিজনেসম্যান।
কেন আপনি একজন শিক্ষক? আপনার তো একজন ব্যবসায়ী হওয়া উচিত ছিল। এই যে বাক্যটা আছে, এই বাক্যটা হুবহু লিখে আমি জাস্ট এখানে এটার আগে একটা ডাব্লিউএস ওয়ার্ড দিছি। এই বাক্যতে প্রশ্নটা হলো কেন আপনি একজন শিক্ষক। Why তাহলে you এটা আরেক রকমের প্রশ্ন হয়ে গেছে, দেখেন ডাব্লিউএস কোশ্চেন। Right. ঠিক আছে, প্রশ্নকে মডিফাই। এই যে দেখেন আপনার বাক্য কিন্তু হয়ে গেছে। আপনার এই যে ডাব্লিউএস কোশ্চেন বানাইলাম আমি, আপনার উত্তর এখন ডেসক্রাইব করে দিতে হবে, কেন, কারণ বলতে হবে। তো প্রশ্ন কি আমি বানাইতে পারছি না? জি। এটার জন্য কি আমার মানে আলাদা কোনো নিয়ম এতগুলো শিখতে হয়েছে বলেন তো? এখন আপনি এখানে ডাব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে এখানে বাক্যের সেন্স চেঞ্জ হবে। আমি যদি বলতাম ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, কোথায় থাকেন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, বললে এটা আরেকটা প্যাটার্ন। তো এরকম ভাবে আহ, আহ, এটা কেন সুন্দর, এটা কেন সুন্দর না, কত রকমের প্রশ্ন আপনি এভাবে করতে পারতেন। তাহলে এই যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা, ইনস্ট্যান্টলি প্রশ্ন করা, এটাও আমি আপনাদেরকে শেখাবো। কিন্তু এইটা শেখার আগে একটা স্টুডেন্টের দায়িত্ব কি? এই পজিটিভ বাক্য শেখা, তাই না? শেখা কি না? Yes. এখন কেউ যদি আপনার আগে Yes. আপনার মাথা না পা ধরে টানাটানি করে, তাহলে হবে নাকি? এটা কোনো কথা হইলো? তো মনে করেন আমরা ফেসবুকে অনলাইনে এই এলোমেলো পড়তেছি রে ভাই, একটা থুয়ে আরেকটা, কি ঠিক আছে, বাবার খবর নাই। মানে বাবার আগে মনে করেন যে ছেলে কি করছে, পিএইচডি করে বলছে। কি একটা অবস্থা! এলোমেলো হ্যাঁ, শিখে লাভ নাই ভাই, আপনি হাজারটা জিনিস দেখবেন। আপনাকে আমি ওই গ্রুপের মধ্যে হাজারটা জিনিস মেনশন করব। অর্থাৎ আপনাদের যে গ্রুপটা আছে না, গ্রুপে আমি প্রয়োজনে হাজারটা পোস্ট দিব, মেনশন করব। কিন্তু আপনার সব পড়া না, আপনার সব পড়া আপনার জন্য আমি দিব না। আমি আপনাকে যেটা আজকে এখন আমি বলতেছি পড়া, এটাই পড়া, এটা আপনি মেন হিসেবে রাখবেন। এরপরে যদি পসিবল হয় আপনি শিখবেন এক্সট্রা, নইলে চুপচাপ শুয়ে থাকবেন আর ঘুমাইবেন। আর ঘুমায় ঘুমায় মনে করেন যে মনে মনে ভাববেন সারাতেই পড়া ধরবো, তাড়াতাড়ি এটা শিখে ফেলি। ঠিক আছে, বাকিগুলো এক্সট্রা, এটা মাথায় যেন থাকে। তো এইভাবে আমরা এইগুলো দেখবো। আমি জাস্ট বলবো যাতে আপনাদেরকে একজন আসেন, একজন আসেন, এই আসেন, ওই যে কি জানো নাম, Yes, sir. হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর বলেন, দেখে দেখে বলেন। Sure. হোয়াট ইজ দিস? This is a pen. হোয়াট ইজ দ্যাট? That is a pencil. Pencil, pencil. That is a pencil. Pencil. Okay. What was that? That was a phone. What are these? These are books. What are those? Those are tables. Very good. I saw some books on the table. What were those them? They were English books. What is your profession? I'm a businessman. What color is this pencil? This pencil is red. What the meaning? আচ্ছা এটা বলা যাবে না, good, sorry. What the meaning of ZOOD? The meaning of God is God. এটা GOOD ইজ গুড বলবে, তাহলে মিনিংটা সুন্দর হলো। ঠিক আছে, তো এই যে এখানে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটাকে আপনার মাথার মধ্যে রাখতে হবে। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে, তখন আপনি এই জিনিসটা করতে পারবেন। আমি বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, Yes, sir. এটা করবেন, এটা করলে দেখছেন এই যে আমরা দুজন কি সুন্দর প্র্যাকটিস করছি, আপনারাও নিজেরা নিজেরা করতে পারবেন। তো রুলস নাম্বার 3, এটা হলো গিয়ে অ্যাডভান্স রুলস, পারলে শিখবেন নলে নাই। যদি টু বি ভার্বের পরে টু দেওয়া হয় তাহলে তে হয়ে যায়, যেমন আম টু গো, এরপরে ভার্বটা কিন্তু ভার্বটা আম টু গো মানে আমাকে যেতে হয়, আই এম বিং টু গো আমাকে যেতে হচ্ছে, আই হ্যাভ বিন টু গো আমাকে যেতে হয়েছে, আই হ্যাভ বিন টু গো ফর 2 আওয়ার্স আমাকে 2 ঘন্টা ধরে যেতে হচ্ছে, আই ওয়াজ টু গো আমাকে যেতে হয়েছিল, আই ওয়াজ বিং টু গো আমাকে যেতে হচ্ছিল, আই হ্যাড বিন টু গো আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড বিন টু গো ফর 2 আওয়ার্স আমাকে 2 ঘন্টা ধরে যেতে হচ্ছিল। এই অংশটা হলো যে এই মানে শীটের সবচাইতে ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল ম্যাটার। আপনি এতক্ষণ যা শিখছেন সবই ছিল বেসিক, একটা সাধারণ স্টুডেন্টের এটা জানা উচিত। এখন যেটা শিখবেন এটা হলো অ্যাডভান্স, অর্থাৎ একজন অ্যাডভান্স স্টুডেন্টের এটা জানা উচিত। আমরা যদি ইংরেজিতে এই বাক্য ফ্রেজগুলো ব্যবহার করা শিখতে পারি, তাহলে একটা বাক্যকে কত রকম ভাবে স্মার্ট করা যায় আপনি কল্পনা করতে পারবেন না। এটার ব্যবহার অসংখ্য। বি মানে হওয়া, আমরা জানি। যদি বলি বি গুড, এটা একটা বাক্য, ভালো হও। আপনি কাউকে সাজেশন করলেন, বি গুড, ভালো হও, বি ইন্টেলিজেন্ট, সৎ, বুদ্ধিমান হও, বি অনেস্ট, সৎ হও। আপনি সাজেস্ট করলেন বি দিয়ে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আপনি কাউকে বললেন ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়ায়ও না, যেমন ওই যে ডোন্ট রান একটা ভার্ব, এটা বিটাও এখানে ভার্ব। কামন, কামিন, কামিন মানে ভিতরে আসো। ঠিক আছে, এখানে কাম একটা ভার্ব। অর্থাৎ যখন ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ টু বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা ব্যবহার করব। টু বি যদি বলি তাহলে হয় হতে গেলে বা হতে। তাহলে আমি বললাম টু বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হতে, ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তাহলে টু বি এখানে একটা ফ্রেজ হিসেবে কাজ করতেছে। এখানে মেইন ভার্ব হলো হ্যাভ, ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক,
যদি বলি যে আই এম টু ডু হার্ড ওয়ার্ক, তাহলে হলো আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু আই হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক মানে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক আছে? এইটা দিয়ে আমি এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে স্ট্রাকচার গুলো ফলো করতে বলি, যে একটা করে স্ট্রাকচার দিয়ে এটা প্র্যাকটিস করে। তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এটা পড়া দিয়ে আপনাদের পাত্তাই থাকবে না, এটা পড়বেনই না, ধরবেনই না। আপনি কি জানেন এটা কত চমৎকার চমৎকার স্ট্রাকচার আছে আমার? Right. মানে আই হ্যাভ টু ডু, আমি যদি এখানে আপনাকে দেখাই, আপনাদেরকে বলছিলাম না এক স্ট্রাকচারের একটা বই প্রয়োজন হলে নিয়ে যান আমার কাছ থেকে, যাদের আগ্রহ আছে তাদের দিব বলছিলাম। হ্যাঁ, বলছিলাম। আপনারা নিছেন কেউ? বলেন। আমি দেখাই এখান থেকে স্ট্রাকচার বুকসটা, ফ্রি স্ট্রাকচার বুকস লিখলে আসবে, এটা আমি অনেককে দিছি। ফ্রি স্ট্রাকচার, STRUC। এটা এটা দেখাই। এই এই একটা স্ট্রাকচার দিয়ে কতগুলো বাক্য হইতে পারে আমি একটু দেখাই। এটা কয়েকজন নিচে, সবাইকে দেই নাই, যারা দরকার, যাদের দরকার তাদের দেব। স্যার আমাকে বলছিলেন দিবেন। এটা প্রথমটা হলো আই এম সাপোজ টু। হ্যাঁ, আই এম সাপোজ টু, এম টু নিচে আছে, দাঁড়া, এম টু। এই যে এম টু, দেখেন আমরা মাত্র দেখলাম না, আই এম টু গো, আমাকে যেতে হয়, দেখছি এই জি সেম স্যার। রুলস, এই সেম রুলস দেখেন, এই সেম রুলস এখানে ডেসক্রাইব করে দিচ্ছে এই এম টু রুলসে কি হয়। আই এম টু ডু, আমাকে করতে হয়। আই এম টু সেই, আমাকে বলতে হয়। আই এম টু গেট, আমাকে পেতে হয়। আই এম টু মেক, আমাকে তৈরি করতে হয়। আই এম টু গো, আমাকে যেতে হয়। আই এম টু নো, আমাকে জানতে হয়। আই এম টু টেক, আমাকে নিতে হয়। আই এম টু সি, আমাকে দেখতে হয়। আই এম টু কাম, আমাকে আসতে হয়। এই একটা প্যাটার্ন দিয়ে কতগুলো বাক্য চর্চা করা যায়, কত সুন্দর করে সাজাই দিচ্ছে, এর চাইতে স্মার্ট করে আবার কেমনে সাজায় বাক্য। এখানে আবার উদাহরণগুলো ভাঙে ভাঙে এখানে দেখা দিচ্ছি বাংলাতে, আপনি প্র্যাকটিস করবেন এখানে তাকায় তাকায়। I am to go, he is to go, Borsha is to go, you are to go, we are to go, they are to go. স্যার আমার লাগবে। ইস রে, এখন লাগবে। তখন যে স্যার বললাম যে এটা দেই স্যার আমারও আপনাদের, লাগবে। এখন সবার লাগবে। দেখছেন এখানে 10টা স্ট্রাকচার আছে। আমার বই দুইটা বের হবে, একটা হচ্ছে স্ট্রাকচারের বই, আর একটা হলো গিয়ে একেবারে রিডিং রাইটিং স্পিকিং, এই তিনটার কম্বিনেশনে বই। এই স্ট্রাকচারের বই থেকে 10টা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এখানে, যেটা আমি আমার পেজে শেয়ার করছি, আপনাদেরকেও সাজেস্ট করেছি। এটা কিন্তু অতিরিক্ত পড়া। এখন আমি যদি এটা পড়া দিই তাহলে আপনারা হয়তো বা ভাবেন অনেক পড়া, না এটা অনেক পড়া না, এটা আপনার ফ্লুয়েন্সির জন্য দিলাম। বাসায় বসে বসে মোবাইলের মধ্যে সারাদিন আপনার ভিডিও, আজাইরা ভিডিও না দেখে এটা করেন, কাজে দিবে। ঠিক আছে? তো এখান থেকে একটা একটা করে এই এম টুটা পড়া থাকবে আজকে। তো এটা আলোচনা করতে গেলে এটা আমার পড়া না, হ্যাঁ, আমি এটা আর আপনাদেরকে সারাদিন পড়াইতে পারবো না ভাই, ওইটা কোনো পড়াই না। ঠিক আছে? পড়া হলো এগুলা, এগুলা বুঝাই দেওয়া আমার দায়িত্ব, এটা আপনি নিজে বুঝবেন না। আমি বারবার বলছিলাম আমার এক একটা ক্লাস মিস করছেন তো সারছে, বাংলার ইতিহাস হয়ে যাবেন, অর্থাৎ কিচ্ছু বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। তো এই জায়গার মধ্যে পরের অংশগুলো দেখি, ফর বিং হওয়ার জন্য, ফর বিং গুড ভালো হওয়ার জন্য, তাহলে ফর বিং আ টিচার শিক্ষক হওয়ার জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, আপনি শিখতে হবে। বিকজ অফ বিং হওয়ার কারণে, হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিল ইন ইংলিশ, সে চাকরি পাইছে কারণ ইংরেজিতে দক্ষ হয়েছে এই জন্য, তাই না? বিং হয়ে, বিং অনেস্ট, আই উইল কাম ব্যাক টু ইউ, আমি সৎ হয়ে তোমার কাছে ফিরে আসবো। জান, আমি তোমার কাছে ফিরে আসবো সৎ হয়ে, অনেক টাকা পয়সা কামিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো, বাক্য বানায় না এটা, হ্যাঁ? ঠিক আছে? আপনারা বলেন না, ছবিটা আলোকে বলে না, আমি অনেক টাকার মালিক হয়ে, কোটিপতি হয়ে তোমার কাছে আবার, তোমার বাবার কাছে আবার ফিরে আসবো। এটা ছবির ডায়লগ বানায় ফেলেন, যে আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে তোমার বাবার কাছে আবার ফিরে আসবো। এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি এই ফ্রেজ দিয়ে করতে হবে, এটা ছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে? তাহলে বাংলা সিনেমার ডায়লগ বানাইতে হলো এদেরকে ব্যবহার শিখতে হবে আপনার, হ্যাঁ। হ্যাভ বিন হয়ে গেছে, তাহলে হি হ্যাজ বিন গুড, সে ভালো হয়ে গেছে। এই দুইটাতে ভুল আছে, একটু ঠিক করে নেবেন। আফটার মানে পরে, তাহলে আফটার বিং হলে কি হবে? হওয়ার পরে হবে, হ্যাঁ, হওয়ার আগে না, কি হবে এটা? হওয়ার পরে। বিফোর বিং তাহলে কি হবে? হওয়ার পূর্বে। হওয়ার আগে হবে। ঠিক আছে? বিফোর মানে আগে, একই কথা, এটা ঠিক করে দিয়ে, হ্যাঁ। তো হোয়াইল, এই পিডিএফ সুন্দর লাগে এই জন্য এটাতে ক্লাস করাই, এটা টাইপ করা। আমি নিজে আবার আরেকটা বানাইছি, ওইটা আবার জিমেল হ্যাক হয়ে গেছে, ওখান থেকে সব গেছে। ঠিক আছে? তো তারপরে এটা নিউ ভার্সন একটা আছে, এটা খুঁজে পাচ্ছি না, পাইলে আবার দিয়ে দেবো, ওখানে ওখানে ঠিক করা আছে। ওয়াইল বিং মানে হওয়ার সময়, ওয়াইল বিং রেইন আই উইল কল ইউ, বৃষ্টি হওয়ার সময় আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। কত কিছু বানানো যায় ভাই। এই পেজটা হলো ট্রান্সলেশন, এখানে সকল বাক্যে টু বি ভার্বের ব্যবহার আছে। ইংরেজি সম্পর্কে বললেন যে ইংরেজি একটা ভাষা, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, টু বি ভার্ব মেইন ভার্ব। বললেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, প্রথমে জিজ্ঞেস করছি না বাংলাদেশ একটা ছোট দেশ, সবাই কি বলছেন? বাংলাদেশ ইজ আ বাংলাদেশ স্মল কান্ট্রি। এখন আপনি যদি বলেন বাংলাদেশ একটা ছোট দেশ ছিল,
Bangladesh বাংলাদেশ were was a small country. এই যে এরকম ভাবে বাংলাদেশ ওয়াজ আ ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ একটা দেশ ছিল, হ্যাঁ, নদীমাতৃক দেশ। বাংলাদেশ ওয়াজ আ ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ ছিল, হয়ে গেছে। ঠিক আছে, এরকম। তো বাংলাদেশ ইজ দ্য রিভারিয়ান কান্ট্রি। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার। তাহলে কম্পিউটার সম্পর্কে বললাম কি, কম্পিউটার একটা আবিষ্কার। তাহলে কম্পিউটার ইজ অ্যান ইনভেনশন। is a ইনভেনশন, wonderful invention. হ্যাঁ, কিন্তু কিরকম ইনভেনশন? ওয়ান্ডারফুল, এটা তাহলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি যদি বলতাম কম্পিউটার ইজ ওয়ান্ডারফুল, কম্পিউটার ইজ মানে কম্পিউটার বিস্ময়কর, এটাও বাক্য হইতো। ওয়াটার সম্পর্কে বলতে চাই, ওয়াটার একটা কি, পানি একটা উপাদান। তাহলে ওয়াটার ইজ অ্যান এলিমেন্ট। ওয়াটার ইজ অ্যান এলিমেন্ট মানে কি, পানি একটা উপাদান। কিরকম উপাদান উপাদান? গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে গুরুত্বপূর্ণ। ওয়াটার ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট হয়েছে। কোথাকার গুরুত্বপূর্ণ উপাদান? পরিবেশে। তাহলে ইন আওয়ার এনভায়রনমেন্ট, অফ আওয়ার এনভায়রনমেন্ট, সরি, অফ আওয়ার এনভায়রনমেন্ট। অফ কেন হবে? কারণ অধীনে পরিবেশের পরিবেশের অধীনে বুঝাইলে অফ হয়। এটার জন্য আলাদাভাবে শিখতে হবে ভাই, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আপাতত আপনি এটা তো ক্লিয়ার, পানি সম্পর্কে কিছু বলা হলো, কম্পিউটার সম্পর্কে বলা হলো, বাংলাদেশ সম্পর্কে বলা হলো, ইংলিশ সম্পর্কে বলা হলো। এটা ক্লিয়ার এখন? এই ক্লিয়ার না এখন? ক্লিয়ার? এই হলো গিয়ে কথা, এটা পরে পরে বুঝতে পারবেন, এখানে বাকিগুলো পড়ে নিন। এখানে আর কিছু পড়ার নাই, এখন একটা টেস্ট নেই ছোট্ট। সবাই বলবেন, ট্রাই করবেন। প্রথম বাক্য বলেন, আমার মা রান্না করে, ইংরেজি কি? My mom is my cook. mother at kitchen is at আমার kitchen মা রান্না করে। মাই মাদার পর ভার মাই বলবেন না, মাদার ইজ। না করে। মাই মাই is মাদার at মাদার ইজ ইজ এট এট দ্য কিচেন। কিচেন। নাউনের আগে আর্টিকেল দিবেন যদি সিঙ্গুলার হয়। তাহলে মাই মাদার ইজ এট দ্য কিচেন। কিচেন, কিচেনকে কি মাই বলতে হবে? মাদার ইজ এট কিচেন। দ্য কিচেন। কিচেন, আবার বলেন। মাই মাদার ইজ এট দ্য কিচেন। কিচেন, খ খ খ বাই হয় না? কিচেন। হ্যাঁ, my কিচেন। mother is at the খ কিচেন। খাইলে বাইর kitchen হবে। মাই আমার বলা মাদার কথা ইজ এট দ্য কিচেন। এই My তো হলো। mother is তার at বাবা the বিদেশে। His father is expatriate. her হিজ ফাদার Her ইজ father is ইন foreigner. বলবেন, বড় জায়গা না? father her father in ইন abroad. অ্যাব্রোড। ইন অ্যাব্রোড, হ্যাঁ। Abroad. Yes, sir. আচ্ছা, আমার abroad. বাবা ইউএসএ তে, ইংরেজি কি? My father My ইজ father, বলেন, মাই ইজ ফাদার বলেন। my my father father ইজ is in ইন ফাদার ইউরোপ, USA my ইন is father ইউরোপ is কান্ট্রি। in আমার In বাবা USA ইউরোপ USA. কান্ট্রিতে আছে। মাই ফাদার ইজ ইন ইউরোপ কান্ট্রি, এরকম। তাহলে আপনারা যারা বিদেশ থেকে আছেন, এখানে ইউএসএ ইউকে থেকে অনেকে জয়েন করছেন, যদি বলেন যে আমি ইউকে তে আছি, ইংরেজি কি? I'm in UK. এই তো হয়ে গেছে, আই এম এই অ্যান যে প্লেস ইউকে। হয়ে গেছে, দেখছেন? এবার পরেরটা, তারা কেমন আছে প্রশ্ন করেন তো। how they are how are they? হাউ আর দে, দে আর না। এখন আপনি যদি উত্তরে বলেন তারা ভালো আছেন, তাহলে They're They are well. they're good দে আর ফাইন, গুড। They are দে আর well. ফাইন বা গুড, ওয়েল বলবো না, দে আর ওয়েল দে কিন্তু আর বলবো না। ফাইন। দে আর They are ফাইন, তারা fine. ভালো নেই, তাহলে ইংরেজি কি? They are they're not good. আচ্ছা, এখন They are আমাকে not জিজ্ঞেস good. করেন, আপনি কেমন আছেন? How are how you? are you doing বলেন, শিক্ষক What আপনি is কেমন আছেন? how hey How are my you, teacher Teacher, teacher? how how are are you you? doing টিচার হাউ আর ইউ? Hi, teacher. How are you? আচ্ছা, ঠিক আছে, দেখছেন, এই যে প্রশ্ন করতে পারছেন। এখন ক্লাসের মধ্যে সর্বপ্রথম সালামটা দিয়ে এখন আমার খোঁজ খবর যদি নিতে চান আর কি, যদি আমার প্রতি আন্তরিকতা থাকে, তাহলে কিভাবে জিজ্ঞেস করবেন? স্যার হাউ আর ইউ, হ্যাঁ। ঠিক আছে, দেখছেন, এখন প্রশ্ন করা শিখছেন, স্যার কেমন আছে, এরকম সবাইকে এখন জিজ্ঞেস করতে পারবেন কেমন আছেন। আমাকে পড়তে হচ্ছে ইংরেজি কি? I আই I am. হ্যাভ টু রিড। I have to বর্তমান হলে অ্যামিজার হবে, হ্যাঁ। বর্তমান না এটা? I yeah, am. আই অ্যাম টু পড়তে রিড, হচ্ছে। আই Read. অ্যাম টু রিড, এম রিড। আই I'm এম to টু রিড। read. আচ্ছা, আমাকে গল্পের বই পড়তে হচ্ছে। I'm to I'm read to read আই এম storybook টু story. রিড মুভিজ। storybook. আই অ্যাম টু রিড আগে বলে ফেলেন, আই এম টু রিড, তারপর কি পড়তে হচ্ছে? আই Story. অ্যাম টু storybook রিড আ স্টোরি বুক। ঠিক আছে, আই এম টু রিড আ স্টোরি বুক। আমাকে আমার রুমের মধ্যে একটা গল্পের বই পড়তে হচ্ছে। বাক্য বড় করলে কেমনে বলতেন বাক্যটা? আই এম টু রিড In my room, স্টোরিজ storybook ইন a মাই হোম। storybook. সিরিয়াল ঠিক রাখেন, আই এম টু রিড আ স্টোরি বুক ইন মাই In রুম। my room. I am to read a storybook in my room. আই হ্যাঁ, এম ঠিক আছে। টু আচ্ছা, এই হলো গিয়ে কথা। ভাই, তারপরে এভাবে তুমি কোথায়, ইংরেজি কি? Where are where are you Where are you? Where Where are are you? you? তো এইভাবে পারবেন না বন্ধুরা বাসায় নিজেরা বাক্য বানাতে? আর you? Yes, sir. inshallah তাহলে এই Sir, ক্লাসের মূল থিম দেখেন তো, আমরা কি 1000টা নিয়ম শিখছি? no you know. Yeah. আমরা 2টা নিয়ম শিখছি, 2টা On, নিয়মের উপরে, just we 3টা have নিয়মের learned উপরে। two rules only for to be bar. টু বি স্যার ভার্ব, এই পিডিএফ যে, স্যার হ্যাঁ পিডিএফ গুলো কি গ্রুপে শেয়ার করা হ্যাঁ, হইব? দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, শুধু তাই না, রেকর্ডও পাবে। তাহলে দেখেন, এই এই যে টু বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার, এখানে সব ক্ল্যারিটি, এখানে কিচ্ছু নাই ভোকাবাজি। ভোকাবাজি কিরকম? প্লে মানে খেলা, তাহলে আই এম প্লেইং, আমি খেলতেছি। কাম মানে আসা, আই এম কামিং, আমি আসতেছি। আর কোনো চেঞ্জ নাই, সব জায়গায় একই ঘটনা। এটা শেখার মতো তেমন কিছু নাই, এটা আমরা টেন্সে শিখবো।
কিন্তু এখানে যে ঝামেলা আছে এটা যদি আপনি না জানেন তাহলে হবে না, হাজারটা নিয়ম শিখে লাভ নাই। ওকে, তাহলে পড়া থাকলো কি কি বলে দিই আপনাদের। প্রেজেন্টেশন অ্যাবাউট মাইসেলফ, সরি নো সরি নো নো, মাইসেলফ না, daily ডেইলি activities, অ্যাক্টিভিটি কি। daily activities. daily আর activities. ডেইলি অ্যাক্টিভিটিসে যে প্রেজেন্টেশনটা শেয়ার করছে ওইটাকে গ্রুপে শেয়ার করবেন? না, ওটা পেজ শেয়ার করব, আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা এখন দেবো না। কারণ এটা স্ক্রিনশট দিয়ে দিই, স্ক্রিনশট আপনারা দেন, আমি পেজটা ওপেন করি। আচ্ছা, ওকে স্যার, ওপেন করেন, আমি স্ক্রিনশট দিয়েছি। আমি এটা দিছি মনে হয়, দেন স্ক্রিনশট দেন। গ্রুপে আছে। হ্যাঁ আপনি তো এটা পেজেও দেওয়া এটা হয়েছে, পোস্ট বোর্ডে দেওয়া হয়েছে। ওকে আচ্ছা, স্যার, এই ওকে যে স্যার। এখানে যেই ব্যাপারটা আছে আমি এখানে বলে দিই আপনাকে আগে ভাগে, আমি এটা শিখিয়ে রাখতেছি। আরেকটা কারণ আছে, আমরা আজকে যেই টপিক পড়ছি এখানে টু বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ হয়, দেখেন এখানে কিন্তু এগুলোর ব্যবহার নাই, আছে জি না স্যার। নাই? তাহলে এটা জানার জন্য আমাদের কি জানা জরুরি বলেন তো? about my daily activities. টেন্স জানা দরকার। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট টেন্স, পাস্ট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইনডেফিনিট। জানতে হবে, তাই না? জি So স্যার। যদি like have a এই past tense. প্রেজেন্টেশনটা মানে এই রকমের ক্লাস করানোর আগে আপনাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা শেখানো হয় তাহলে কি আরো ভালো হবে না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য পরবর্তী ক্লাসের টপিক হচ্ছে অটো পাইলট থেরাপি, মানে অনলাইনে ওয়ান অফ দ্য বেস্ট মানে আপনার থেরাপি। হ্যাঁ, আমার এই থেরাপিটা অনলাইনে অনেক জনপ্রিয়। হ্যাঁ, কিভাবে আপনি একটা টেন্সকে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করবেন ওইটা জানা জানা হলেই আপনি এই বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। কিন্তু এর আগে যদি আপনি এটা মুখস্থ করে ফেলে বলতে পারেন তাহলে আরো সহজ হবে ব্যাপারটা, আপনি কাউকে ইনস্ট্যান্টলি প্রশ্ন করতে পারবেন, ক্লাসটা মজা পাবেন। ওকে, তাহলে এই হলো কি আপনার প্রেজেন্টেশনটা থাকবে, স্ক্রিনশট দেন, দাও শেষ। স্যার স্ক্রিনশট দেওয়া হয়েছে, জি স্যার। তারপরে এই যে আপনার এখানে এই আপনার এটা স্ক্রিনশট দেন, দাঁড়ান, কই জানি এটা কি, এটা তো গত ক্লাসের ছিল, এটা বাদ। এটা সহজ প্রশ্ন, সহজ। স্যার স্ক্রিনশট এই না, যে ওটা এটা এটা পিডিএফ এই পাঠান। আই এম টু স্ক্রিনশট দেন। স্যার এটা পুরো এই যে পিডিএফ পাঠান স্যার। ইস, পুরো পিডিএফ দিলে পড়বেন? স্যার অবশ্যই স্যার অবভিয়াসলি স্যার, স্যার আই শোনেন উইল ভাই, রিড। আমি আমি পিডিএফ দিতে আমার সমস্যা নাই, একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন। অযথা না পড়লে এগুলা চাপ বাড়ায় না, তখন আপনার কাছে মনে হবে এত তো পড়তে পারি না, এটা বলবেন। আমার এটা বললেন না কিন্তু, আমি সব পড়া দিই নাই, এই একটা পেজ পড়া দিছি, করবে না এই স্যার। একটা পেজ চর্চা করার কয়জন? জন্য দিছি। আমি সামনের ক্লাসে কি জিজ্ঞেস করব বলি, সামনের ক্লাসে আপনাকে আমি এটাই জিজ্ঞেস করব, আপনাকে বলবো যে এটা দেখে দেখে এইভাবে প্র্যাকটিস করেন। আই এম টু গো, আই এম টু টু, বা আমি বাংলা ধরবো, আপনি ইংলিশ বলবেন। ওকে। আপনাকে দিয়ে বলানোটা আমার জন্য চ্যালেঞ্জিং। এখন সহজ বিষয় পড়া দিই যাতে আপনাকে আপনি বলতে পারেন। এটাও যদি আপনি বাসা চর্চা না করেন, আটকা যান, তাহলে বুঝবো আপনি বড় ফাঁকিবাজ, আপনার এই যে জীবনে কিচ্ছু হবে না। ঠিক আছে, স্যার জি গ্রুপে স্যার। দিয়ে তারপর আমি ওইখান এটা থেকে আপনার লেখতেও বলবো না, আপনাকে জাস্ট বাসা কয়েকবার মনে মনে পড়েন যে এমনি পরে পড়তে বলবো, আনন্দের সাথে পড়বেন, মুখস্থর কিছু নাই। না বাদ। তো এই পেজটা থাকবে, আর নোট থাকবে কোনটা বলি, নোট এটাও করতে পারেন, এবং নোট 100% এটা করতে হবে। কোনটা কোনটা বলি, এই প্রথম পেজ, এই প্রথম পেজ, এই প্রথম পেজ, এই যে নিচের টুক লাগবে না, ওই যে এই এড পর্যন্ত। তারপরে হলো গিয়ে, তারপরে হলো গিয়ে এই যে এটা, এই পেজটা, এই যে এই পেজটা, হ্যাঁ হ্যাঁ এই দুইটা পেজ, এই দুইটা পেজ তুলতে 10 মিনিট লাগবে। আর যদি সাথে M2:2 ধরেন 15 মিনিট, এই তিনটা পেজ আপনার হোমওয়ার্ক, খাতায় তোলা চাই। তাহলে খাতায় তোলা একটা কাজ গেল, এটা এটা আপনার ভালোর জন্য বলতেছি না, বলেন তো, এটা খাতায় তুললে ভাই আপনারই কাজে আসবে। আপনার নিয়ম দুইটা সবসময় জানতে হবে, এটা এই জন্য খাতায় তোলেন, নিয়ম সবসময় জানতে হবে। উদাহরণ এত লেখার দরকার নাই, এটা জানতে হবে, এটা এই জন্য লেখেন। ওই নিয়মটা কিভাবে প্র্যাকটিস করি আমি, এটা একটা বার দেখা থাকলে আপনার জন্য ভালো। এই জন্য আমি এই তিনটা অংশ লিখতে বলছি, আর কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু আর কোনো দরকার নাই, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। এই হলো গিয়ে আজকের ক্লাসের থিম। ঠিক আছে, আজকে আর কথা বলতে পারবো না ভাই, ক্লান্ত হয়ে গেছি। আর কিছু জানা থাকলে বলেন।